শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, শুরু করছি কবি কবিতা ঝিনাইদহ গ্রুপের সৌজন্যে ঝিনাইদহ টিভির সাহিত্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান সাহিত্য আলাপন। বরাবর মধ্যে সাথে আছি আমি কানিস্তন্নি। আজকের সাহিত্য আলাপনে উপস্থিত আছেন ঝিনাইদহের দুজন গুণী ব্যক্তি। উপস্থিত আছেন কবি ও আবৃত্তিকার গুলজার হোসেন গরিব কবি এবং কবি জাকির জাপন। আজ তাদের সাথে হবে সাহিত্য বিষয়ক আড্ডা। শুনবো তাদের আবৃত্তি, শুনবো সাহিত্যের ক্ষেত্রে তাদের বিচরণের অভিজ্ঞতা। গুলজার হোসেন গরিব কবি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। কেমন আছেন? বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। জাকির জাপন, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। ধন্যবাদ জানাচ্ছি কবি কবিতা ঝিনাইদহ এবং ঝিনাইদহ টিভিকে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ ভাইয়া। তো আপনারা যারা ঠিক এই মুহূর্তে আমাদেরকে দেখছেন ফেসবুক লাইভে, তারা কমেন্টস করতে পারেন। কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মতামত, পরামর্শ, অনুভূতি ব্যক্ত করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার কমেন্টসটি অনুষ্ঠান চলাকালে পড়ে শোনাবার জন্য। আমি প্রথমেই আমাদের গুলজার হোসেন গরিব কবির কাছে যাব। তিনি ঝিনাইদহের খুব পরিচিত একজন মানুষ, একজন প্রতিভাবান লেখক, আবৃত্তিকার। ভাই, আপনার লেখালেখি শুরুটা কিভাবে হয়েছিল? লেখালেখির শুরুটা আসলে স্কুলে যেতে না পারার কারণেই। 89 সালে যখন স্কুল থেকে বের করে দেওয়ার একটা কারণ ছিল। 88 সালের বন্যায় আমরা এমনি বিপদগ্রস্ত, আমরা এমনি গরিব পরিবার ছিলাম। তারপরে পোশাক ছিল না, লুঙ্গি পরে যাওয়ার পরে, লুঙ্গি ছিল ওই সময় আবার পলিস্টারের, হাঁটু পর্যন্ত উঠে যেত। ছিঁড়া গেঞ্জি ছিল একটা, যার কারণে স্কুল থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আর লেখাপড়া করতে পারলাম না। 89 সালে এসে হকারি শুরু করি চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে, এখন যেখানে মুজিব চত্বর। ওই সময় খুলনা বিভাগে একটি জমকালো স্ট্যান্ড ছিল, বাস স্ট্যান্ড ছিল এখানে, ওখানে হকারি করতাম। এই হকারি করার সময় ভাবতাম, বিভিন্ন পত্রিকা দেখতাম বা পড়ার চেষ্টা করতাম। ভাবতাম যে হ্যাঁ, আমি তো স্কুলে না গিয়েও পড়তে পারি, যদি আমি কন্টিনিউ করি তো আমি পড়তে পারবো। সেই জায়গা থেকেই পড়ার দিকে একটা আগ্রহ যায়। পাশাপাশি আসলে ভাব সম্প্রসারণ, এরকম বলা যায় যে আসলে কিছু মনে ব্যথা জেগে ওঠে বা আনন্দ জেগে ওঠে, সেগুলো লেখার চেষ্টা করি। সেগুলো কবিতা বা কী হয় জানি না, তবে এটুকু বিশ্বাস করি প্রত্যেকটা জীবের ভাব উদ্গীরণ এবং প্রকাশ করার নামই কবিতা। সেই বিশ্বাসে আমার লেখালেখি শুরু হয়। এই ধন্যবাদ ভাইয়া। আমি জাকির জাপন ভাইয়ের কাছে যাব। আপনার লেখালেখির শুরুটা কবে থেকে এবং কিভাবে হয়েছিল? আমার লেখালেখিটা শুরু হয়েছিল 2006 সালে। তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি বলা যায়। পড়াশোনার পাশাপাশি পত্রিকাতে লেখা পড়তাম, পত্রিকাতে বিশেষ করে ম্যাগাজিনগুলো পড়তাম। আর ওই সময়ে আমাদের যে গ্রামটা মহেশপুর পান্তাপাড়া, ওই গ্রামে লেখালেখি করে এমন মানুষ বা কবিতা লেখে এমন মানুষ নেই বললেই চলে। তো ওই সময়টাতে স্কুলে পড়ার পাশাপাশি আমি একটি দোকান থেকে নিতাম। একজন উকিল ছিলেন, ওনার দোকান থেকে প্রতি বাজারের দিন গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম যে ম্যাগাজিনটা আসলো কিনা, পত্রিকার সাথে যে ম্যাগাজিন দিত। তো পড়তে পড়তেই ওখান থেকে লেখার ইচ্ছে বলা যায় না, কেমন করে যেন হয়ে গেল সেটা আমি নিজেও এখনও বলতে পারি না। এইভাবে লেখালেখিটা শুরু। এবং একটা সময় দেখা গেল যে পড়তে পড়তে লেখা আমি পাঠিয়ে দিলাম, মায়ের হাত দিয়ে লিখি। আমার হাতের লেখা খুবই খারাপ ছিল, মাকে দিয়ে লেখাতাম, সেই লেখা পোস্ট অফিসে পাঠাতাম হলুদ খামে করে। সেটা ছাপা হয়েছিল, বেশ কিছু লেখা ছাপার পরেও হঠাৎ করে লেখালেখি বন্ধ হয়ে যায়। তো ওই একটা আনন্দ থেকেই লেখালেখিটা শুরু, বা কিভাবে শুরু সেটা আদৌ জানা সম্ভব হয়নি, মনের অজান্তেই হয়ে গেছে। মনের অজান্তেই হয়ে গেছে। আর আপনার ব্যক্তিগত জীবন যদি আমি বলি, আপনার দীর্ঘদিন অভিজ্ঞতা আছে, আর্জি হিসেবে আপনি কাজ করেছেন। তো আর্জি হিসেবে কাজ করবার আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করেন। আর্জি হিসেবে কাজ করাটা, যখন পড়াশোনা করতাম, আমি যখন 10ম শ্রেণীতে পড়ি তখন রেডিও শুনতাম, কিন্তু কখনো ইচ্ছেটা সেভাবে জাগেনি। কিন্তু ঝিনাইদহে আসার পর এখানকার যে একটি কমিউনিটি রেডিও আছে, কমিউনিটি রেডিও ঝিনুক, সেটিতে চেষ্টা করলাম। চেষ্টার পর হয়ে গেল, তারপরে বাকিটা ভাগ্যই বলা যায়। তবে অভিজ্ঞতা যেটা খুবই আনন্দদায়ক, যেহেতু এটা একটা জনসেবা বা মানুষের সেবামূলক কাজ ছিল।
সেই হিসাবেই রেডিও ঝুনুকে উপস্থাপকের কাজটা করেছি এবং সেই অভিজ্ঞতাটাও আনন্দদায়ক এবং এই তো তবে ওটা কবিতার সাথে প্রাসঙ্গিক না, মানে আমি যদি জাকির জাপন সত্তার সাথে ওটা প্রাসঙ্গিক না। তবে আমার মনে হয় যে আবৃত্তির ক্ষেত্রে কিছুটা মনে হয় সম্পর্ক আছে, কারণ আরজে হতে হলে আপনার স্পষ্ট উচ্চারণ থাকতে হবে বা একটা বাচনভঙ্গি সুন্দর থাকতে হবে, যেটা আমাদের আবৃত্তির ক্ষেত্রে প্রয়োজন হয়। হ্যাঁ, সেটা অবশ্যই। আমি যদি চেষ্টা করতাম, আমি জানি যে ইনশাল্লাহ সেটা আমি পারতাম, কিন্তু আমি চাই না আমি আবৃত্তিটা করি। তবে যতটা হয় নিজের এতটুকুতেই আমি সন্তুষ্ট থাকার তবে চেষ্টা করি। আজকে কিন্তু আপনার লেখা কবিতা আপনার কণ্ঠে শুনতে চাই, আপনি মানসিকভাবে প্রস্তুতি রাখবেন। সেটি অবশ্যই দর্শকরাও হয়তো দেখছেন এবং কবি হিসেবে বলতে গেলে সেটা অনেক বড় বিষয় একজন কবি, যেটা আমি নিজেকে মনে করি যে কবিতা লেখার অপচেষ্টা বা ব্যর্থ চেষ্টাই। তবে দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে বলবো যে একটুখানি মানে সন্তুষ্ট হওয়ার চেষ্টাটা রাখতে হবে ভেতরে আমাদেরকে শুনে বা আমাদেরকে পেয়ে। আমি ধন্যবাদ ভাই। গরিব ভাইয়ের কাছে যাব। ভাই, আপনার লেখার বিষয়বস্তু কি বা কোন বিষয়ে লিখতে ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আসলে জীবন যাপনের উপরে, ব্যবস্থাপনার উপরে, প্রাকৃতিক ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ধর্মীয় ব্যবস্থাপনার উপরে মানুষের জীবন যে হালে যায়, সেই জীবন থেকে যা কিছু বেরোয় আসার চেষ্টা করে, কষ্ট হোক, সুখ হোক বা আনন্দ হোক, জ্বালা হোক, সেইগুলোর উপর নিয়েই আমার লিখতে খুব ভালো লাগে। অসাধারণ লাগে আপনার লেখাগুলো, ফেসবুকে আমি প্রায়ই দেখি বা আমরা পড়ছি, অসাধারণ লাগে। আমি নিজেও কিন্তু গালিব ভাই, গুলজার ভাইয়ের লেখার একজন ভালো পাঠক। আমার সংগ্রহ বই আছে তার। তো ভাই, এবার আপনার কবিতা শুনবো। আপনি কোন কবিতাটি আমাদের শোনাবেন? আমি আসলে আমার কবিতার তার আগে বলেনি, আজকে যারা এই অনলাইন টিভি, ঝিনেদা টিভি দেখছেন, যারা শ্রোতা বা দর্শক আছেন, তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে প্রথমত ধন্যবাদ জানাই এবং ঝিনাইদহ টিভিকে কৃতজ্ঞতা জানাই যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, একজন বালি শ্রমিককে এখানে ঠাঁই দেওয়ার জন্য। আর আমি প্রথমে আমার কবিতা আমি করব না, আসলে আমি যারে বেশি ভালোবাসি তিনি আমার নজরুল। আমি নজরুলের মানুষ কবিতা দিয়ে শুরু করতে চাই, তারপরে আমি আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার শোনার। আমি তাহলে কথাই না যে এবার কবিতা চলে যায়। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পুজোর সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজাটা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খায় না তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিকি জলে। ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারের চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুকা আচম্বর গো ভাগারে গিয়া নামাজ পড়িসি বেটা। ভুকারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গাজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি সাবল চালা। হাই রে ভজনালয়
তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি ও কারা, কোরআন বেদ বাইবেল চুম্মিছে মরি মরি, অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষের মেরে পুজেছে গ্রন্থ ভণ্ডের দল। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ইছা মুছা ইব্রাহিম মুহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হে সোনা বন্ধু আমার, আমি সে কত অতল অসীম, আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কলকি, তোমাতে মেহেদি ইচ্ছা, কে জানে কাহার অন্ত ও আদি, কে পায় কাহার দিশা। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো উহারি ঔরসে ভাই, উহারি কুটির বাসে, জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে আজও বিশ্ব দেখেনি, হয়তো আসিছে সে এরই ঘরে। ওকে চণ্ডাল, চমকাও কেন, নহেও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিষি চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক, বলো রাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী, তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া, তা কি চিনি। তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতা রেখা দাইলে। সে মার রহিল জমা, কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরি জানে, তোমার মৃত্যুবান আছে তবু প্রাসাদের কোনখানে। তোমার কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানে। ধন্যবাদ। সাধারণ জায়গাটা কেমন লাগলো? অবশ্যই অসাধারণ। আর যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, নজরুলের দুঃখিত, সেক্ষেত্রে তো আর কিছু বলার লাগে না। কবিতাটাও যেরকম, আর হ্যাঁ, আবৃত্তিটাও কিন্তু অসাধারণ, ভোকালে অসাধারণ লাগছে। তো সঙ্গত কারণে আমার জানতে ইচ্ছে করছে যে আবৃত্তির শুরুটা কবে থেকে হয়েছিল, কিভাবে হয়েছিল? আবৃত্তির শুরুটা আসলে বেশি দিন, এইটা হচ্ছে জাগরণ নামে একটা শিল্পী গোষ্ঠী আছে, আমি সেখানে বসতাম। আমাকে নিয়ে যায় একটা ছেলে, রায়ের নাম তার, হলো ও নিয়ে যাওয়ার পরে ওখানে বসি। ওখানে বসতে বসতে একদিন বাবুল আক্তার লালটু বলল যে ভাই আপনার যে কণ্ঠ, এই কণ্ঠে যদি আবৃত্তি করা হয় তো চমৎকার লাগবে। তারপর আমি একটা কবিতাই করিলাম শহীদ মিনারের একটা স্টেজে। আমার প্রথম তিনি মঞ্চে তুলেন, সেটা ছিল আমি বাঙালি নামে আমার একটি কবিতা আছে, সেই কবিতাটি। তারপরেই অনেকে যখন আসলে বাহবা দিলে তো এগোবার সাহস পাওয়া যায়, ওই কবিতা করার পরে দিলীপ দাদা আমারে বাহবা দেয় এবং অনুপ্রেরণা দেয়, যোগায় যে হ্যাঁ তুমি কবিতা করতে পারবা। তারপরে দেখলাম হ্যাঁ, যেহেতু কণ্ঠ আছে, কথা তো বলতেই হয়, লিখছি, পাশাপাশি যদি বলার প্রক্রিয়াটা আমার মধ্যে আসে, অসুবিধে কি। সেই থেকে আস্তে আস্তে এই কবিতার জগতে আসা, মানে আবৃত্তি চেষ্টা করার কি, যদিও আমি পারি না। একটু কমেন্টস পড়ে আসবো। তারেক মাহমুদ জয় লিখেছেন, ধন্যবাদ বন্ধু কবি আর যে জাকির জাপন ও কবি গুলজার হোসেন গরিব কবিকে, ধর্মের গরিব কবি গুলজার হোসেন গরিব ভাইকে,
লাল সাদা গামছা ও সাদা লুঙ্গিতে অসাধারণ লাগছে। ধন্যবাদ জয় ভাই, ধন্যবাদ। আপনি আমাদেরকে দেখছেন। মেহেদী হাসান মুন্না স্যার লিখেছেন শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। এমডি নজরুল ইসলাম বাবু তিনি শুভকামনা জানিয়েছেন। প্রিসিয়াস জুয়েল, আমাদের জুয়েল রানা, তিনি লিখেছেন খুব সুন্দর আপু, ধন্যবাদ জুয়েল। এবং আপনাদের দর্শকদের জ্ঞাতাতে জানিয়ে রাখছি যে আগামী শনিবার যে পর্বটি আমাদের হবে সেখানে আমাদের জুয়েল রানা অতিথি হিসেবে থাকবেন। শেখ আবু শামীম লিখেছেন গরিব ভাইকে সাধুবাদ। সৌরভ বাপি লিখেছেন অভিনন্দন ঝিনাইদহ টিভিকে। বাবুল আক্তার লিখেছেন শুভকামনা। কামরুজ্জামান লিখন লিখেছেন গুলজার হোসেন গরিব কবি ভাইয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন। মাহফুজ মিঠু লিখেছেন গুলজার হোসেন গরিব কবি আমাদের গর্ব, শুভকামনা সবসময়। আপনি যথার্থই বলেছেন, তিনি আমাদের ঝিনাইদহের গর্ব। আরও কিছু কমেন্টস এসেছে। জুয়েল লিখেছেন যে আপু আপনি কবিতা আবৃত্তি করবেন প্লিজ। ধন্যবাদ জুয়েল রানা। এত দুইজন চমৎকার মানুষের সামনে আমার আবৃত্তি আজকে ভালো লাগবে না, ইনশাল্লাহ অন্য কোনো একদিন করব। আচ্ছা জাকির ভাই, আপনার লেখালেখির বিষয়বস্তু আসলে কি, বা কোন বিষয়ে আপনাকে বেশি আকৃষ্ট করে? অনেক জটিল একটি প্রশ্ন বলা যায়। তারপরও আমি জাগতিক অনেক ঝঞ্চা বা যেটাকে বলা যায় জাগতিক বিভ্রাটগুলোকে এড়িয়ে শুধু আমি মনে হয় শুধু ভালোবাসা এবং প্রেমের দিকে গিয়েছি, কারণ শাশ্বত অনুভূতি মনে হয় আমার কাছে। আর এই মুহূর্তে আমি প্রযুক্তিকেও বলতে চাই, প্রযুক্তির মাধ্যমে সম্প্রচার হচ্ছে, তোমার থেকে প্রযুক্তি আমরা বহু আলোকবর্ষ দূরে আছি। সো এই যে আমরা এখন আছি ক্যামেরা, এর তথ্যটা থেকে যাবে, সব কিছু থেকে যাবে, কিন্তু এই জাগতিক বিভ্রম ছাড়া যে প্রেম এবং ভালোবাসা, যেটার কারণে আমরা আজও বেঁচে আছি এবং স্রষ্টা হয়তো একমাত্র প্রেম এবং ভালোবাসার কারণে আজ পর্যন্ত পৃথিবীটাতে আমরা আছি। তো আমি সেই বিষয়টাকেই বেছে নিয়েছি, যদিও কবি অর্থে গেলে সেক্ষেত্রে আমি অতি নগণ্য এবং আদৌ কবিতা হয় কিনা আমি নিজেই শঙ্কায় থাকি। তবে আমরা যারা পাঠক আছি তারা খুব পছন্দ করি। আমার মনে হয় এখানে একজন কবি সার্থকতা, যে পাঠক পছন্দ করছে। অবশ্যই সেটা গুলজার ভাই ভালো বলতে পারবে, তিনি হয়তো দু একটি লেখা পড়েছেন আমার। না, আর সেখানে চমৎকার লেখে, তার তো আধুনিক প্যাটার্নের কবিতা। আমার কয়েকটি পড়ার সৌভাগ্য হয়েছে। ধন্যবাদ। তবে খুব বেশি হয়নি। আমি চাচ্ছি, বা আমরা সবাই চাচ্ছি যে এটা ধারাবাহিকতা থাকুক। এখন ধারাবাহিকতা এটা সময়ের সাথে ইচ্ছে করলেই লিখতে পারি না, এবং মাঝে মধ্যে রাইটার ব্লকটাও চলে। চেষ্টা করি, নিজের মধ্যে একটা স্পৃহা থাকে, এটা কোথা থেকে এলো বা কেন হয় সেটা হয়তো আমরা কেউই জ্ঞাত নই, কিন্তু লেখাটা যতক্ষণ না হয় ততক্ষণ একটা যন্ত্রণা থাকে ভেতরে। তো সেই অর্থে লিখতে চাই, যদিও এখনও বই বের হয়নি, হবে, সেটার প্রচুর সময় নিতে চাচ্ছি আমি। সময় লাগবে, এটা আমি না নিতে চাইলেও, বাকিটা সময় বলে দিবে। আপনার নিজের লেখা কবিতা আমাদেরকে একটু শোনাবেন। এর আগেই বলেছিলাম যে মানসিকভাবে প্রস্তুতি নেন, শুনবো। আচ্ছা, এটি কি আপনি যেমন বলছিলেন যে প্রেম এবং ভালোবাসার কথা, এটি কি সেই কেন্দ্রিক কবিতাটি? হ্যাঁ, আমি যতটুকু আছে, বাইরেও আছে, তবে জানি না এটা পাঠকের বা দর্শকের কাছে যেমনটা লাগে। আমি অধম হিসেবে আমি যতটুকু লিখতে পেরেছি, হ্যাঁ, আমার ভেতর দিয়ে যতটুকু লেখা এসেছে আর কি। আচ্ছা, আমি 2013 সালের একটি কবিতা আপনাদেরকে শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে তুলিন। কোনো এক প্রাচীন রোদ্দুরে আঙুল মেলেছিলে উষ্ণতা, সাময়িক শীতলতায় আমিও এক তৃষ্ণার্ত জাদুকর। প্রথম স্পর্শেই প্রজাপতি, ছুটে ছুটে ক্লান্ত, অবশেষে তুমি ঘুম। বালিশের পাশে অনাকাঙ্ক্ষিত তুলি, স্বপ্ন বিভোরে বলেছিলে, ইস কেন তোমরা ক্যানভাস হলে না। ঘুম ভাঙতেই আমি খেয়ালি ক্যানভাস তোমার, আচরে আচরে ভাবনা আঁকো, আঁকো দক্ষিণা বাতাস, উপচে পড়া ঢেউ আর ছায়া রোদ্দুর। নিজ প্রতিভায় মুগ্ধ তুমি, ছুঁয়ে দাও প্রিয় অর্কিড, শীতল স্পর্শে বুক বেয়ে চোখে নামে পূর্ণিমা চাঁদ। জ্যোৎস্না বিলাসে তুমি ভুলতে থাকো ক্যানভাস আর কোনো এক তুলির ইতিহাস। চমৎকার, ধন্যবাদ। আমি গুলজার হোসেন গরিব কবির কাছে যাব। গতকাল ফেসবুকে দেখলাম যে আপনার একটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে আমাদের ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে। তো আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা এবং বইগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলবেন। আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 3টা। প্রথমটা কুহকে মোহিত, এটাই মানে আমার শুরু হয়।
বইটা কি সামনে আছে? না, ওই বইটি নেই সামনে। ওই বইটির একটু কথা বলি। বইটি যিনি বের করে দিয়েছিলেন ওই মুহূর্তে আমাদের ঝিনাইদহ ক্যাডেট কলেজের বাংলার ছাড় ছিলেন, নির্জর আহমদ প্লাবন নাম, হুসাইন শাহ নামে পরিচিত। তবে আমরা নির্জর আহমদ প্লাবন ভাই হিসেবে জানি, মানে আমরা ছাড় বলি, সবাই অন্য কেউ ভাই বলে। তা উনি আমার প্রথম বই বের করে দেন ওনার অর্থায়নে, এবং প্রকাশনা উৎসবও তিনি করেন। প্রকাশনা উৎসবে আমাদের বর্তমানে যে ঝিনাইদহের মেয়র জনাব সাইদুল করিম মিন্টু এবং এমি পিপিলিকা অর্থাৎ ভাবি ছিলেন, আর সাহিত্যপ্রেমী একজন মানুষ, সাহিত্যপ্রেমী মানুষ ওনারা ছিলেন প্রকাশনা উৎসবে। তারপরের বইটা গরিবের বিদ্বেষ। এই বইটা 13-14 জন বন্ধু মিলে বের করে দেয়। আপনি বইটা একটু ক্যামেরার সামনে ধরতে পারেন আমাদের দর্শক। এটা হচ্ছে গরিবের বিদ্বেষ। এই বইটাই 13-14 জন মিলে বের করে দেয়। তারপরের বইটা হচ্ছে ল্যাম্পপোস্টে আলো। এই বইটা বের হয় বেগবতী প্রকাশনা থেকে, কবি ও সাহিত্যিক গবেষক সুমন শিকদার বের করে দেন। তিনি এই বইটি বের করে দেন, ল্যাম্পপোস্টে আলো। এই হচ্ছে আমার 3টা বই। আরেকটা বই এই বছর বের করার কথা ছিল, বের করিনি। এই বছরের বইটা শাহরিয়ার জাহিদ মুহুল সাহেব বের করে দিতে চেয়েছিলেন, যদিও আমি এটা বের করিনি করোনাকালীন সময়ের জন্য। হ্যাঁ, এরপরে এখন পাঠক যদি আপনার বইগুলো সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে কোন জায়গা থেকে সংগ্রহ করবে? এটা পুঁথিঘরে আছে, আর এইটা হচ্ছে আমার সাথে যোগাযোগ করলে হবে। সব বই তো নেই ওখানে। পুঁথিঘর বা ল্যাম্পপোস্টে আলো বেগবতী প্রকাশনীর সাথে যোগাযোগ করলে পাবে। এবার যদিও বইটি আছে আপনার প্রকাশনীর লাইব্রেরিতে আছে, প্রকাশনীর একটা স্টলও আছে মেলায়, বেগবতী প্রকাশনী স্টল, ঝিনাইদহ শহীদ মিনারের বই মেলায়। অবশ্য সেখানে বইটি বোধহয় নেই, তোলেনি। কেন তোলেনি সেটা হচ্ছে তার বিষয়। আর গরিবের বিদ্বেষ আর বোধহয় 500 কপির মধ্যে 5-6টা কপি আছে, এটা আমার কাছে আছে। এটা এক পর্যায়ে। আর হয়তো কিছু আছে ঢাকাতে, সেইগুলা আপনার এই যে পাবলিকেশন হচ্ছে ইনভেলাপ পাবলিকেশন, ওই জায়গায় যোগাযোগ করলে পাওয়া যাবে। কুহকে মোহিতে এবং গরিবের বিদ্বেষ। এবারে কোন কবিতাটি শুনব? এবারে আমি আমার একটি লেখা কবিতা গরিবের বিদ্বেষে, যে গরিবের বিদ্বেষ আসলে যে কবিতার উপরের নামকরণ করা হয়েছে বইটির নাম, আমি সেই কবিতাটাই করতে চাই। জানি হয়তো অনেকের ভালো না লাগতে পারে, কারোর বিপক্ষে যেতে পারে। আশা করি আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা দর্শক শ্রোতা আছেন। কবিতায় চলে গেলাম। যুগ যুগ ধরে আমারই মতো ডাকিলেন কতজন, ক্ষুধার জ্বালা মেটাতে পাশে আসেনি তো মহাজন। কত অঝরে ফেলেছে জল দিনদের 2 চোখ, তবুও কখনো পায়নি তিনি একটুখানি শোক। আরাকান বা ফিলিস্তিনি নতুবা আফ্রিকান, শত শত বছর ডাকছে তারা, আসেনি মেহেরবান। এখনো কি আসে? না, আসে না, এখনো আসেনি কভু অদৃশ্য ওই মানুষের বানানো প্রভু। আজও কেঁদে ফেরে দুহাত তুলে আস্তানা দরবারে, কোন সে দোষে দোষী হয়ে এরা মরে যায় অনাহারে। কিসের সাজা ভোগ করে চলে এই প্রভুর দুনিয়াতে, যারা ডাকতে ডাকতে কণ্ঠ পুড়েছে শব্দের কষাঘাতে। মগজে আনেনি কখনো যারা আল্লাহ নবী ছাড়া আর কেউ আছে তাদেরই মতো জাগাতে ভুবন পাড়া। আল্লাহ নবীর জিকিরি করে কাটিয়েছে চিরকাল, তবু কেন হয় এই গরিবের দুঃখ ভরা শুধু ভাল। আমোদে কত ধন্যাঢ্যহীনের শ্বাস রাখে যে চেপে, মরে হীন হাসে ক্ষমতা দেখে থেকে থেকে উঠে কেঁপে। শক্তি যেখানে সচল, ধর্ম সেখানে অচল। কত সে নবী আসিল ঘুচাতে দারিদ্র অন্ধকার, আজও গরিবেরা তেমনি আছে, হয়নি চমৎকার। নবীর বংশে নবী হয়েছে রাজার ছেলেরা রাজা, আমরা ঠিকই আগের মতন আছি হেউহীন প্রজা। লোভ ভয় দিয়ে অবোধ কুলে বিধাতা করে বাস, মরার পরে বেহেশত পাবো দিয়েছে এ আশ্বাস। ভজনা করে লাভ নাই হীন এক পেশে আল্লাহরে, ধর্ম গরিবের সুবিশ্বাসে ধোকা দেয় বারে বারে।
গরিবের সাথে আল্লাহ আছে কেউ কি দেখেছো ভাই, যদি জানো ইতিহাস দিয়ে একটু জানাবে কি তাই। গরিবের বিদ্বেষ মিথ্যা করো, জ্ঞান মাঝে থাকা প্রভু, ভুলেও যেন তোমারে মালিক মিথ্যা বলি না কভু। জুয়েল রানা সুজন তিনি লিখেছেন অনেক সুন্দর আয়োজন, ধন্যবাদ আপনাকে। মাহফুজ মিঠু লিখেছেন প্রাণবন্ত উপস্থাপনা, শুভকামনা সবসময়, ধন্যবাদ। দর্শকদের কাছে আবারও জানিয়ে রাখি, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন তারা কমেন্টস করতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার কমেন্টস অনুষ্ঠান চলাকালে পড়ে শোনাবার জন্য। আমি জাকির জাপন ভাইয়ের কাছে যাব এবার। ভাই, আপনি লিখছেন অনেক দিন ধরে এবং লেখা পাঠকপ্রিয়তাও লাভ করেছে, কিন্তু আমরা কেন বই পাচ্ছি না? আচ্ছা, একটি বইয়ের জন্য যে পরিমাণ লেখাকে নির্বাচন করতে হয় সেটার দিকে এখনও মনোযোগটা দিইনি, আর নিজে থেকে সময় নিতে যাচ্ছি। আর যারা লেখালেখি করেন, যারা আমাদের অগ্রজ আছেন, তারা হয়তো ঠিকই মানে আমার আগে তারা অনুধাবন করেছেন ব্যাপারটি, যে একটি বই প্রস্তুত করতে গেলে কি পরিমাণ সময় দিতে হয় বা সময় নিতে হয়। এই একটি কারণ, তবে ইনশাল্লাহ হবে সময় আসলে। আমরা যারা পাঠক আছি, দর্শক আছি, আমরাও আশা ব্যক্ত করছি যে আমরা আপনার বই হয়তো শীঘ্রই পাবো। অবশ্যই। আর এখন একটি কবিতা শুনতে চাই, আপনি কি আপনার লেখায় শোনাবেন? হ্যাঁ, আমি আসলে আবৃত্তিটা পারি না। আচ্ছা, মানে সহজভাবে বলা, কখনো সেভাবে করাও হয়নি আবৃত্তিটা, তো সেক্ষেত্রে আমি নিজেই আরেকটি লেখা পড়ে শোনাবো। এটি হচ্ছে করোনাকালে লেখা, কোয়ারেন্টাইন। অথবা যেন কার সেই দুটো চোখ, কয়েকটি সবুজ পাতা, পাতারা ডেকে কয় হায়, পৃথিবীর সকল চোখ এই চোখে ঘুমায়, আমাদের কিছুই নাই, ভুলে যাও সব অজ্ঞাত মোহ, যায় সভ্যতা এই প্রযুক্তি অথবা গহীন গোপন, ওই চোখের সকলই কুটিল, মনে করো ৫,০০০ কোটি বছর পৃথিবীর বয়স, তারপর এই তুমি আমি, মনে করো পৃথিবীর সকল ভাষা ধারণা মাত্র, জনম জনম নিথরতায় এইখানে আসো, রুহের মাঝারে বসো, কয়েকটি সবুজ পাতা, পাতারা ডেকে কয় হায়, এই চোখে কার চোখ, কে কথা কয়। চমৎকার চমৎকার, ধন্যবাদ। আমাদের শিলু পারভেজ জনি লিখেছেন, সাহিত্য আমাদের মনে প্রাণে, ঝিনাইদহ টিভিকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু কানিস্তনিকে, দোয়া করি এগিয়ে যাক সাহিত্য আলাপন। অসংখ্য ধন্যবাদ জনিকে, আমরা আশা রাখছি জনিকে আমরা কোনো একটি পর্বে এখানে পাবো। গুলজার হোসেন গরিব কবি, আপনি যে লেখালেখি করছেন অনেকদিন ধরে এবং যে অসাধারণ আবৃত্তি করেন, আমরা মুগ্ধ হয়ে শুনি যারা শ্রোতা আছি, তো আবৃত্তি নিয়ে আসলে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা? না, কোনো পরিকল্পনা নেই। আমাদেরকে মনে হয় বঞ্চিত করা হবে। না, পরিকল্পনা নেই আসলে। এইটা ওই যে অনেক সময় তো মানুষের ক্ষুধা, মূলত আমি একটা লেখায় লিখেছি, ক্ষুধা দুই রকমের, একটা শারীরিক, একটা মানসিক। আবৃত্তি আমার একটা মানসিক ক্ষুধা, এইটা যতদিন থাকবে ততদিন চালিয়ে যাব। এইটা দিয়ে আমি কি করব, কি হবে, আবৃত্তি হবে কি হবে না এটা জানি না। তবে আমরা আশা করছি আপনার কাছ থেকে আবৃত্তিটার একটা সংরক্ষিত হলে এটা আমাদের জন্য বেশ ভালো পাওয়াই হবে। হ্যাঁ, চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য। আর লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? হ্যাঁ, এটা নিয়ে আমার একটু আছে। পৃথিবীর প্রত্যেকেই জয়ী হতে চায়, আর জয়ী হতে গেলে কাউকে না কাউকে টপকাতে হয়। জাকির জামান ভাইয়ের সাথে আস্তে আস্তে কথা হলো, বললো যে এখন কবিকে, রবীন্দ্রনাথকে টপকানোর পরে সে কবি, বোঝা যাবে যে হ্যাঁ সে কবি। আসলে আমরা তো, রবীন্দ্রনাথ তো মহাগুরু, সে হচ্ছে বৃক্ষ, আর আমরা এখন কেবল অঙ্কুর বা শাখায় একটা কুড়ি বা শিকড়ের একটি অংশ। সেই ক্ষেত্রে যাই হোক, মানে চেষ্টা আছে, জানি না কতদূর যাব। আপনার আব্রাহাম লিঙ্কনও তো উপরে উঠে এসেছিলেন, শেখ মুজিব, আমাদের এটা চাওয়া। হ্যাঁ, শেখ মুজিবও উপরে উঠে এসেছিলেন অনেক ঘাত প্রতিঘাত টপকিয়ে। অনেকে আসে এরকম, যারা আছে অনেকে এসছে, হয়তো চেষ্টা করব তাদের মতো। আমার প্রিয় নজরুল, তার আলপথ আমি দেখি মাঝে মধ্যেই, যে কীভাবে সে হেঁটেছে, কীভাবে হাঁটে, কত ঘাত প্রতিঘাত তার মধ্যে ছিল, তাও উঠে এসছে। উঠে আসতে দেয় না, আমরা তো পদতলিত মানুষ। সেই ক্ষেত্রে
না ওঠার সম্ভাবনায় বেশি, তবে চেষ্টা করবো আপনার। এটা কবিতা নিয়ে, এটাই আছে কবিতার মূল ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য। জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। আমরা অপেক্ষায় থাকলাম। কোন কবিতাটা শুনবো এবার? আমি বাংলাদেশের মাঝে মধ্যেই অনেক ঘটনা ঘটে। আমি বাংলাদেশকে দুইটা পার্টিশনে ভাগ করতে, মানে আমি মনে মনে ভাবি। একটা হচ্ছে বাঙালি সত্তাকে ধারণ করা বাঙালি, অর্থাৎ বাংলাদেশিরা সকলে বাঙালি, কারণ পৃথিবীর বুকে বাঙালি সত্ত্বাধিকার শুধু বাংলাদেশের লোকেরাই পেয়েছে। ইন্ডিয়াতে বাঙালি আছে, মায়ানমারে বাঙালি আছে, অন্যান্য দেশে ভুটানে নেপালে বাঙালি আছে, মানে এগুলো থাকা সত্ত্বেও ওরা বাঙালি সত্ত্বাধিকার পায়নি। অনলি পৃথিবীতে আমরা বাঙালি সত্ত্বাধিকার পাইছি, অর্থাৎ আমি বাঙালি, এটা বলতেই পারি। সেই ক্ষেত্রে বাংলাদেশে একটা প্যাটার্ন আছে, সেটা হলো যে ধর্মীয় উগ্রবাদ, মানে ধর্মীয় নিষ্ঠাবান না, ধর্মীয় উগ্রবাদ, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চায় বা ধর্মকে নিয়ে একটা পার্টিশন তৈরি করতে চায়, সেই পার্টিশন। একটা আছে বাঙালি সত্ত্বাধিকারী পার্টিশন, আর একটা হচ্ছে ধর্ম উগ্রবাদের পার্টিশন, যারা বাংলাদেশকে সবসময় চায় যে বাংলাদেশ হয়ে যাতে এগিয়ে না যেতে পারে। তাদের ওই রকম একটা প্যাটার্নে আমার একটা লেখা ডাক, এইটা আমি একটু করতে চাই। কোথায় তোরা বাংলাদেশি মানেশি যারা সাম্যবাদ, দেখ চেয়ে দেখ তুলছে মাথা দেশদ্রোহী উগ্রবাদ। বাংলাদেশের সংবিধানে বাংলাদেশি সব সমান, সংবিধানকে মানছে না ওই মীর জাফরের কুসন্তান। ওঠ জেগে ওঠ কর প্রতিবাদ, মানেশি যারা সাম্যবাদ, দেখ চেয়ে দেখ তুলছে মাথা দেশদ্রোহী উগ্রবাদ। এদেশ হবে তোমার আমার সাম্যবাদের আতুর ঘর, যা চলে যায় এদেশ ছেড়ে নিমক হারাম আলবদর। আয় ওরে আয় কর প্রতিবাদ, মানিস যারা সাম্যবাদ, দেখ চেয়ে দেখ তুলছে মাথা দেশদ্রোহী উগ্রবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। জাকির জামান ভাইয়ের কাছে যাব। যে ভাই, কবিতা নিয়ে আপনার সমসাময়িক ভাবনাটা কি? সমসাময়িক ভাবনাটা বলতে গেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর যেটা গুলজার ভাইয়ের সাথে আস্তে আস্তে আমার আলোচনা হচ্ছিল, যে তাকে পেরিয়ে না যাওয়া পর্যন্ত আসলে কবিতা বা কবি বলা যায় কিনা সেটা নিয়ে আমি নিজে এখনো প্রশ্ন, মানে নিজের কাছেই দ্বিধান্বিত। এবং আমার কাছে মনে হয় যারা আছেন, অগ্রজ যারা আছেন, তারাও একই ভাবনা ভাবেন। তো পৃথিবীতে হয়তো আর কবিতার দরকার নেই, এমন একটা পরিস্থিতি। কিন্তু কবিতা ছাড়া আমাদের মনের খোরাক বলতে কিছুই নেই। সাহিত্য, সংস্কৃতি, সব জায়গাতেই কবিতাকে বাবাও বলা যায়, মাও বলা যায়, এমন একটি অবস্থা। তো আগামীতে পৃথিবীতে সুন্দর কবিতা আসুক, এবং আমরা চাই যদি এমন হতো বা হয়, তাহলে সেটা পৃথিবীর জন্য খুবই সৌভাগ্য হবে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়িয়ে যাওয়ার মতন কোনো কবি সত্তা আমাদের মাঝে আসে। আর লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সেটা এখনও আমি ছাত্র আছি, এটাও বলতে হয়। আর সব কিছুর পাশাপাশি লেখালেখিটা চলবেই। আর চাইলে তো আর সবসময় লেখা হয় না, এটা চলে যাবে। আর সময় আসলে বইও বের হবে। আর লেখা তো আমরা সবাই ফেসবুকটা আসার কারণে সহজ হয়েছে মানুষের কাছে পৌঁছানোর। মাঝে মধ্যে আমিও ফেসবুকে লেখাটা পোস্ট করি। যারা আছেন পাঠক চাইলে ফেসবুকেও পেয়ে যাবেন আমাদের লেখা। তুলনামূলক কিন্তু কম পাই। হ্যাঁ, আর কম এখন আমার দেয় কাছে সম্প্রতি আমার মানে কাছে কৃপণ মানুষ, না, মানে কৃপণ মানুষ তো এখন সেই অর্থে না, আমার কাছে একটি ব্যাপার মনে হলো যে ফেসবুক হচ্ছে একটি ওয়েবসাইট, সেখানে সেটাকে আমি ব্যক্তিগত ডায়েরি হিসেবে ব্যবহার করতে পারি না। যেহেতু আমি যতটুকু জানি বা শুনেছি যে কবিতা একজন কবির সন্তানের মতো, সো আমার সদ্যজাত সন্তানটিকে তো বা একজন কবি সরাসরি ফেসবুক বা অন্য একটি প্রতিষ্ঠান বাইরের কাছে 2004 সালে যেটা তৈরি করা হলো সেটার কাছে দিয়ে দিব, সেটা আসলে আমার কাছে খুব বেশি স্বাভাবিক জীবনযাপন বা স্বাভাবিক কাজ বলে মনে হচ্ছে না ইদানিং সময়ে এসে। আর একটা জিনিস মনে হচ্ছে যে এই তো আরও অনেক কিছুই, সংক্ষিপ্ত করি। তাহলে আমরা এটা আশা করতে পারি যে আপনি আপনার সন্তানকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে সুন্দর একটি প্রচ্ছদে মুড়ি আমাদের সামনে হ্যাঁ, দেবেন। সেটা খুবই ভালো। সেটা জনপ্রিয়তা পাক বা না পাক, পাঠক পড়ুক বা না পড়ুক, ভালোবাসতে আমি ভুল করব না, কোনো পাঠককেই না। তো শুভকামনা থাকবে। ধন্যবাদ। আমরা একটু কমেন্টস করব।
মাহফুজ মিঠু লিখেছেন, কানিজকে আবৃত্তি করতে অনুরোধ করছি। অবশ্যই ঝিনাইদহ করবে। টিভিকে অভিনন্দন ও শুভকামনা। ধন্যবাদ আপনাকে। তবে আজকে আমার কোনো প্রস্তুতি নাই, আমি তো আছি, প্রতি শনিবারই আছি। ইনশাল্লাহ এর পরবর্তী কোনো অনুষ্ঠানে করব। এমডি শাহরিয়ার সবুজ লিখেছেন, অসাধারণ আয়োজন, প্রাণবন্ত উপস্থাপনা আর প্রিয় মুখগুলো দেখে ভালো লাগছে। ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটির সাথে সম্পৃক্ত সকলকে। ধন্যবাদ আপনাকে। প্রদীপ সরকার লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল সকলকেই। ম্যাম, আপনাকে সঞ্চালক হিসেবে পেয়ে আমরা গর্বিত। অসংখ্য ধন্যবাদ প্রদীপ সরকার আপনাকে। গুলজার হোসেন গরিব কবি, আপনার কাছে একটি প্রশ্ন, যে একজন লেখকের কি কোনো সামাজিক দায়বদ্ধতা আছে? অবশ্যই আছে, সেটা 100% আছে। কেমন আপনার সামাজিক মনে হয়? রাষ্ট্রীয় সব কিছু। অবশ্যই আছে। আমি যেটা বলতে চাই, যে এর আগে বলেছি, যে মানুষ যে দেশে বাস করে সে দেশের একটা সংবিধান থাকে, সেই সংবিধানের উপরেই স্বপ্ন দেখতে হয়। যদি মন্দ হয় সংবিধান, তাহলে সুন্দর করার স্বপ্ন দেখতে হয়। যদি সংবিধান সুন্দর হয়, আরও সুন্দর করার স্বপ্ন দেখতে হয়। অর্থাৎ সুন্দর করার স্বপ্ন দেখতে হবে সংবিধানকে ঘিরে। কারণ এই সংবিধানের বুনিয়াদে আজকে আমরা স্বাধীনভাবে দেশে কথা বলতে পারি, চলতে পারি, ফিরতে পারি, বিভিন্ন কাজকর্ম করতে পারি, কাজ করার পরে টাকা নিতে পারি। আমি আসলে শ্রমিক মানুষ, তো কাজ করার পর পরে টাকাটা চাই এবং পাই। সেই ক্ষেত্রে এই সংবিধানকে ঘিরে আমাদের লিখতে হবে, দেশকে ঘিরে লিখতে হবে, আমাদের জাতিসত্তাকে ঘিরে লিখতে হবে। কিছুদিন পর অল্প কিছু ভাষায় পৃথিবী চলবে, তাহলে এই বাংলা ভাষাকে ওই অল্প কিছু ভাষার মধ্যে রাখতে হবে। যদি সেই চেষ্টা সাহিত্যিকদের না থাকে, তাহলে তো এগোবে না কখনোই। কোশ্চিনকালেও আপনার এই ভাষা আমাদের যাবে না সেখানে। এখানে সাহিত্যিকদের দায়বদ্ধতা অবশ্যই আছে। আমি চাই প্রত্যেকটা সাহিত্যিক, প্রত্যেকটা লেখক তার লেখনীর মধ্য দিয়ে বাংলা ভাষাকে, বাঙালি জাতিকে, বাংলা রাষ্ট্রকে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাবে এবং পৃথিবীর শ্রেষ্ঠ শিখরে গিয়ে দাঁড় করাবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার বক্তব্য দেওয়ার সময় বললাম যে আমরা প্রত্যেকটা মানুষ সেরা রাজনীতিবিদ হব। আমরা এই ক্ষুদ্র পাত্রে আমার জন্ম, কিন্তু সারা পৃথিবী আমরা পরিচালনা করব, সম্ভব যদি আমরা চেষ্টা করি। সাহিত্যিকরা এটা নিয়ে যাবে, সাহিত্যিকরা রস দেবে। আজকে যারা আমরা সাহিত্য পড়ি বা বিভিন্ন বই পড়ি, এগুলো তো বর্ণ, অর্থাৎ ভাষার প্রতীক। এই যে ভাষাগুলো আমরা দেখি, এগুলো সাহিত্যিকরা আমাদের উপহার দিয়েছে। কিভাবে স্বপ্ন দেখব, কাকে নিয়ে স্বপ্ন দেখব, কি স্বপ্ন দেখব, এটা দেখিয়েছে। আমি চাই সাহিত্যিকরাই স্বপ্ন দেখাবে, দেখানোর পর আমরা এগিয়ে যাব বাংলাদেশকে কাঁধে করে নিয়ে, যে পৃথিবীর বুকে বাংলাদেশই সেরা। তাহলে এখানে সাহিত্যিকদের দায়বদ্ধতা অবশ্যই আছে। আমার মনে হয় জাফর ভাই একমত। হ্যাঁ, অবশ্যই একটু সময় লাগবে, যেহেতু আমরা একটি যুদ্ধপীড়িত জাতি। আমাদের বৈশ্বিকভাবে আমরা যে অবস্থানে আছি, আর কিছুটা সময় গেলে হয়তো সম্ভব। কিন্তু আমি বিশেষ করে কবি সাহিত্যিকদের নিয়ে একটু চিন্তিত, যে সংখ্যাটা খুবই নগণ্য। অথবা আমরা কি বা কবিতা কি বা কবিরা কি আসলে মননের দিক থেকে আমাদের মানে বাংলাদেশের নাগরিক বা জনসাধারণের কাছে কি খুব মানে একদম রুট লেভেল যেটা বলছি, পৌঁছাতে পারছে কি? আমি একজন গ্রামের মানুষ হিসেবে বলছি, আমার কাছে মনে হয় অতটা পৌঁছাতে পারছে না। প্রতিটা গ্রামে এখনও দৈনিক পত্রিকাটাও যায় না। তো সে অনুসারে তো সাহিত্যটা না থাকলে আসলে মানুষের যেটা বলা হয় আত্মার আলো, সে আত্মার আলোটা যদি না পৌঁছায়, আমরা তো শুধু খেটে খাওয়া মানুষ বা জৈবিক ক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। সেটা আসলে আমাদের কোনো জাতির জন্যই সেটা আসলে প্রাপ্য বা কাঙ্ক্ষিত হতে পারে না। আর সেক্ষেত্রে সমগ্র জাতির সত্তায় পৃথিবীতে যারা আছেন, সকল দর্শনকে আমি সম্মান রেখেই বলছি, সকল বা সত্তাকে বা সমগ্র জাতিকেই উচিত যে জাতি পিছিয়ে আছে এই আত্মার আলো থেকে সে জাতিকে সহায়তা করা। না হলে মানব ধর্মটা বৃথা হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, চমৎকার, সত্যি বলেছে। গুলজার হোসেন গরিব কবি, আরেকটি কবিতা শুনবো। কোন কবিতাটি শোনাবেন আমাদের? আমি করোনাকালীন সময়ে আমার একটি কবিতা ছিল, মৃত্যু আমাদের প্রতিপক্ষ নয়। এটা সম্ভবত পড়েছি, ফেসবুকে পোস্ট করা হয়েছে। হ্যাঁ, এখন ওইটা করব কিনা, এটার কারণ ছিল, লেখার একটা উদ্দেশ্যটুক বলি। পৃথিবীতে করোনাকালীন সময়ে দেখা গেছে অনেক শ্রেণী পেশার মানুষই মারা গেছে। শ্রেণী পেশার এই জন্য আমি বলছি যে আমরা কিন্তু আমাদের অলরেডি শ্রেণীতে ফেলে দিয়েছি। আমরা গরিব শ্রেণীর মানুষ, অর্থাৎ দিনমজুর শ্রমিক শ্রেণীর মানুষ, কায়িক শ্রমিক মানুষ। কায়িক শ্রমিক যত মানুষই আছে তার ম্যাক্সিমামই সুশীল সমাজ গরিব বলে ডাকে। এই গরিব মানুষগুলা
আচ্ছা, এক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে একজন কবি কখনো গরিব বা ধনী বা কিছু হতে পারে না, আমি কিন্তু এটা বিশ্বাস করি। তো হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন, অবশ্যই বলতে পারেন। মানে আমিও চাই যে আমাদের কেউ গরিব না বলুক। হ্যাঁ, এটা হচ্ছে গরিব, এই যে আমার নামের পেছনে যে নাম গরিব, এটা হলো একটি লোকদৃষ্টি। মানে বহু এমন গরিব তো সবাই হতে চায়। আমি যদি বলতে চাই যে কবি গুলজার হোসেন গরিব ভাইয়ের মতো যদি লেখাটা সম্ভব হতো আমার, আমি সে শ্রদ্ধা করে বলছি, তাহলে এমন গরিব হওয়াটা সবার জন্য উচিত। মানে ধন্যবাদ, ধন্যবাদ। সেই ক্ষেত্রে আমি যা দেখেছি, স্টাডি করে দেখেছি, একটি শ্রমিকও মারা যায়নি করোনাকালীন সময়ে। আমাদের ঘরবন্দি করে রাখা হয়েছে, বিভিন্ন পর্যায়ে আমাদের থামিয়ে রাখা হয়েছে। কষ্টে ছিলাম, যদিও ঝিনাইদহে বিশেষ করে আমার সাথে যারা কাজকর্ম করে তারা বেশি একটা কষ্ট পায়নি। প্রথম কারণ ছিল আমাদের সাইদুল করিম মিন্টু, মেয়র ঝিনাইদহ পৌরসভা, উনি অত্যন্তভাবে আমাদের হেল্প করেছে। পাশাপাশি আমাদের প্রিয় ডিসি স্যার আমাদেরকে সব সময় সর্বোপরি হেল্প করেছে, যার কারণে আমরা হয়তো টের পাইনি। কিন্তু পৃথিবীতে আসলে কায়িক শ্রমিকরা মরেনি। আসলে যদি আমি মনে করি সকলেই যদি কায়িক শ্রমিকের দিকে, মানে শারীরিক পরিশ্রম করার দিকে যদি একটু মনোনিবেশ দিতেন, তাহলে আমার মনে হয় অনেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে থাকতো তাদের দেহে। সেক্ষেত্রে তাদের মৃত্যু সংখ্যা আমাদের করোনাকালীন সময় কমতো। এইটা নিয়ে যে মৃত্যু আমাদের প্রতিপক্ষ নয়, দেখছি আমরা অবাক হয়ে তোমাদের মৃত্যু ভয়, বেঁচে থাকার জন্য বন্ধ করে দিয়েছ ঘরের দরজা, বিমানবন্দর, নৌবন্দর, স্থলবন্দর, রাষ্ট্রের সীমানা জুড়ে বাড়িয়েছ বিশেষ নজরদারি, বন্ধ করে দিয়েছ সামাজিক যোগাযোগ, রাস্তাঘাট, যানবাহন, দোকানপাট, লোক সংস্পর্শ। ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তাগুলোতে কারফিউ জারি, মানুষ রাস্তায় এলেই লাঠি চার্জ, গুলির আদেশ। সাহারা মরুভূমির মতন জনশূন্য করেছ স্টেশনগুলো, উপাসনালয়ে প্রার্থনা স্থগিত করেছ ভক্তদের। শুধু তোমরা বাঁচার জন্য সকল পথ বন্ধ করে দিয়েছ। বন্ধ করনি আমাদের ক্ষুধার্ত পেটের চিৎকার, বন্ধ করনি দুবেলা খাদ্য জোগাড় করার যন্ত্রণা, বন্ধ করনি অনাহারী মানুষের চোখের জলপ্রপাত, বন্ধ করনি খাদ্য আনতে না পারা বাবার আত্মহত্যা। আমাদের মৃত্যুর ভয় হারিয়ে গেছে অনেক আগেই, যেদিন আমরা নর্দমা থেকে খাদ্য তুলে খেয়েছি, যেদিন কঙ্কালসার হয়ে পথে পড়ে মরেছে শ্রমিক, যেদিন তোমাদের চাকর হয়ে নির্যাতন সহ্য করেছি, সেদিন চিকিৎসাহীন মরেছে সুনীতির বাবা। সেদিন থেকেই মৃত্যুর ভয় চলে গেছে আমাদের। জীবন্ত হওয়ার জন্য আমাদের যুদ্ধ নয়, দুবেলা দুমুঠো ভাত, মোটা কাপড়ের জন্যই কান্না, বিলাসী জীবন ভোগ করার জন্য আমরা ব্যস্ত নই। একটু জীবিত থাকাটাই আমাদের যথেষ্ট। মৃত্যু আমাদের প্রতিপক্ষ নয়, প্রতিপক্ষ তোমরা। তোমরা যারা আমাদের হাড্ডি মাংস কাবাব বানিয়ে খাও, তোমরা যারা আমাদের ঘাম রক্ত সারাপ বানিয়ে খাও, তোমরা যারা স্বার্থান্ধ হয়ে বিক্রি করো আমাদের জীবন, তোমরাই আমাদের প্রতিপক্ষ। মৃত্যু আমাদের প্রতিপক্ষ নয়। ধন্যবাদ। আমি জাকির জাপান ভাইয়ের কাছে যাব এবার। ভাই, আপনার কাছে কি মনে হয় যে একজন লেখকের পক্ষে সৎ জীবনযাপন কতটা গুরুত্ব বহন করে? একজন লেখক সত্তা আমার কাছে মনে হয় বাহ্যিকভাবে যাই ঘটুক, তিনি চিরন্তন সরল সহজ জীবনযাপনই করেন ভেতর থেকে। আর বৈষয়িকভাবে বা বাহ্যিকভাবে বিভিন্ন ঘটনার কারণে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু একজন লেখক সত্তা কখনো সেই ধরনের বিভ্রান্তিতে যান না, আমি এতটুকু বিশ্বাস করি। কারণ ওই বিভ্রান্তিতে গেলেই লেখক সত্তাটা হ্রাস হয়ে যায়। এবারে আপনার কোন কবিতাটি শুনবো? আচ্ছা, এখন আমরা বেশ সুন্দর কিছু কবিতা শুনবো। আমার কাছে মনে হয় বেশ তুলতুলে কবিতা। আপনি কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের ছোট্ট একটু অন্য কবিতা চাললেন, এটা লিখেছেন, তো এরকম কিন্তু খুব ভালো লাগছিল, ওটা আপনি শোনাতে পারেন। আচ্ছা, আমি যে কবিতাটি এখন দর্শকদের উদ্দেশ্যে পড়ছি সেটি হচ্ছে স্নেহ। সূর্য কাড়িয়া নেয় তোমারও ভোরের শিশির, বুকে আসো শিমুল তুলার স্নেহে একটু বড় মোড়ো, অশ্রু মোছো, নিজে নিজে হাসো, ভালোবাসো ভালোবাসো, ভালোবাসতে বাসতে বরং বাঁচো।
সব কিছু শেষে বিদ্রোহ, রাজনীতি সব কিছু শেষে আমি গুলজার ভাইয়ের সাথে একটু আমার বিদ্রোহ আছে, উনি অনেক বেশি অন্যদিকে চলে গেছেন। তো সব কিছু শেষে ভালোবাসাটা নিয়েও একটু আমাদের থাকা দরকার সেই অর্থে। আরেকটি কবিতা পড়ছি, খুবই ছোট। প্রশ্ন। এটি যেভাবে লেখা হয়েছে বা যেই বোধ থেকে লেখা হয়েছে ওটি ওই মুহূর্তেই ছিল, এখন আর নাই, আমি বলতেও পারবো না। সন্ধ্যা মালতী ফোটে, ফুটে রয় মাধবীলতা, এ পৃথিবী জ্যোৎস্নাময়, জ্যোৎস্নারা কথা কয়, কর্পূরের ঘ্রাণ মায়াময়, অতি মায়াময়, তবু কি এক জাগতিক ঘোরে, কে তোমারে এত দুঃখ দেয়? চমৎকার। ধন্যবাদ। আর যে যে 4 লাইন আপনি শুরুতে বলছিলেন, আচ্ছা, যে 4 ওটা আমি লাইন। শেষে বলবো, ওই 4 লাইনটা আমি একদম শেষে বলে যাব। আচ্ছা, ঠিক আছে। গুলজার হোসেন গরিব কবি, আপনার কি লেখালেখি নিয়ে মজার কোনো বা স্মরণীয় কোনো স্মৃতি, সেটা দুঃখেরও হতে পারে, মজারও হতে পারে, স্মরণীয় কোনো স্মৃতি আছে কিনা যেটি হয়তো খুব ভালো লেগেছিল বা কষ্ট দিয়েছিল? কষ্টের একটা আছে। আমাকে নিয়ে ডেইলি স্টার পত্রিকায় একটা লেখা প্রকাশ করে, ম্যাক্সিমাম লোকই আনন্দিত, আমার দিলীপ দাদা তো অত্যন্ত আনন্দিত। দিলীপ দা আমাদের কবি অতিনভিক। অতিনভিক। এবং এই ডেইলি স্টারে লেখার আয়োজন করে দেয় শফিক আকরাম ভাই, তিনি, তাকে আমি গুরু হিসেবে জানি, আর তার বন্ধু হেল্প করে, যিনি ঝিনাইদহ প্রতিনিধি আজিবুর রহমান। এবং আমার বাংলা কবিতা, মানে আহ্বান নামে একটা কবিতা ছিল, ওই কবিতাটা ইংরেজি করে দেয় শাহজালাল, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজি প্রভাষক, পাশাপাশি অস্ট্রেলিয়ান একজন অ্যান রিগল, ওনারা উভয় মিলে পরে আমার এটা আপনার ডেইলি স্টারে প্রকাশ পায়। কত সালের দিকে? এটা 17 সালের দিকে সম্ভবত। তারপরে যে কোনো একজন ঝিনাইদহের একজন সাংবাদিককে আমার দিলীপ দাদা দেখাতে নিয়ে যেত, দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা করেছে, গরিব ঋণী প্রকাশ করেছে। পরে উনি এভাবে ধরে দেখে, মানে তুচ্ছ-তাচ্ছিল্য শব্দ আর কি, একটা ব্যাপার, এরকম একটা শব্দ অনেক সময় ব্যবহার করি না তুচ্ছ-তাচ্ছিল্য করতে গেলে, এরকম একটা শব্দ ব্যবহার করে বললো যে আমার পিছনে 10 বছর যদি অপেক্ষা করতো তাহলে দেখতাম যে ওর নামটা আসলে পত্রিকার কাছাকাছি নিয়ে বা পত্রিকায় তোলা যায় কিনা, যে তুলেছে সে পাগল। দাদা পত্রিকাটা নিয়ে আসলো, আমি করলাম যে আর পত্রিকাটা কাউকে দেখানো যাবে না। এটা আমার কষ্ট ছিল, আমি আশা করলাম উনি আমাকে সাহস দেবে। আমরা তো ঝিনাইদহের মানুষ, আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলাই তো পথ চলতে চাই, আমরা তো বাংলাদেশি। আমার বাংলাদেশের একজন সেরা হলে আমরা বাহবা দিই নি, খেলায় যদি বাংলাদেশ জয়ী হয় তা আনন্দে রং ছিটাছিটি করি না, কত পিকনিক করি, আনন্দ করি। এর কারণ কি? আমরা ওই সময় জাতীয় বোধ কাজ করে। তাহলে আমরা যখন একটি জেলায় থাকবো তখন তো আমাদের একটা বোধ কাজ করা উচিত যে না, আমার পাশের একজন বড় হোক, সে বড় হলে আমরাও বড় হচ্ছি। এইটা হচ্ছে যে এইটা কষ্ট আমার দিয়েছিল, পরবর্তীতে আর ওইরকম কষ্ট আমার দেয়নি। আর অনেকেই এরকম তুচ্ছ তাচ্ছিল্যের দিক থেকে দেখেছে, যে অনেকে বলেছে লেবার আবার কবিতা লিখতে পারে, কিসের বালি শ্রমিক, কিসের, মানে আরও মন্দ ভাষা ব্যবহার করেছে, এগুলো আমি শুনেছি। যে মনে হয় যিনি এরকম করেছেন বা বলছেন তার সাহিত্য সম্পর্কে কোনো ধারণাই নাই। আমার বোধগত সংকীর্ণতা আছে। হ্যাঁ, এই মানসিক জাকির জামান ভাই চমৎকার বলেছেন, বোধগত সংকীর্ণতা আছে। ওই জায়গা থেকে তুমি বের হয়ে আসতে হ্যাঁ, পারছো। বের হয়ে আসতে পারেনি। এরকম আছে ক্ষুদ্র, ওইগুলো আসলে দুঃখটুকু ওইভাবে প্রকাশ করতে চাচ্ছি না। হয়তো অনেকেই এখন তো যেহেতু লাইভে যাচ্ছে, অনেক কষ্ট পেতে পারে। তবে একজন কবির জন্য কিন্তু আমি বলি দুঃখগুলো হচ্ছে মোহর, গোপন মোহর। হ্যাঁ, সম্পদ। অবশ্যই সম্পদ, অবশ্যই সম্পদ। এটা বিশ্বাস করি আমি। ভালো লাগে কোনো স্মৃতি বা কোনো প্রাপ্তি, যে হ্যাঁ আমার এটাতে খুব বেশি ভালো লাগার স্মৃতি প্রাপ্তি হচ্ছে আমার মা, বেঁচে সবটুকু আছেন? ভালোবাসা, হ্যাঁ বেঁচে আছেন। আমার মাই আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন। আমার 450 একটা গানের ডায়েরি চুরি হয়ে যায়, তারপরে আমি 3-4 দিন ভাত খাইনি। পরে আমার মা কোত্থেকে যেন ধার করে একটা কোনো কলম আর হাফ দিস্তা কাগজ নিয়ে এসে হাতে দিয়ে বললো যে লেখ, যা হারিয়েছে উঠছি তারও ভালো লেখা হবে। সমুদ্র থেকে 2 কলসি 4 কলসি পানি নিয়ে গেলে সমুদ্রের কিচ্ছু যায় আসে না, তুই লেখ। আবার শুরু করলাম, তখন সনেট কবিতার দিকে ঝোঁক দিলাম।
প্রশ্ন করলাম কয়েকজনকে যে আসলে লিখতে গিয়ে লিখতে পারে না এমন কি লেখা আছে, বললো কয়েকজনে বললো সনেট কবিতা আর কি যেগুলারে। তারপরে চেষ্টা করলাম যে ওইটার দিকে ঝুঁকবার, পরে সনেট কবিতা লেখা দিয়ে শুরু করে পরে সনেট কবিতা লিখিনি, এখন মাঝে মধ্যে দিয়ে একটা লিখি। 120-30টা হয়তো হবে সনেট আছে। আমার মা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয়। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আমার বাবাও পরে, তবে আরও একটু ভালো লাগা আছে যে আমার বাবা সবসময় খেয়াল রাখে কবে কোন অনুষ্ঠান হচ্ছে, কবে কি করছে। এইটা হলে আব্বা তো ধরেন চমৎকারভাবে সারা পাড়া মাতিয়ে রাখা মতো এরকমই করে। সেই ক্ষেত্রে আব্বা মা উভয় বা আমার গ্রামবাসীও আমারে অত্যন্ত ভালোবাসে। এই ভালোবাসা দিয়ে আমার সবচেয়ে ভালো লাগে। এটা অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, অবশ্যই। আমরা আরেকটি কবিতা শুনবো আপনার কাছ থেকে। কবিতাটা একটু অন্য, একটু ভিন্ন। এটাকে আমি একটু প্রতীকী ব্যবহার করেই বলার চেষ্টা করছি। নিজের লেখা। হ্যাঁ, নিজের লেখা। মাছ ধরা ফাঁদ। ঝুড়িকলে মাছ ধরে দেখেছি, দেখেছি মাছের বোধ, প্রবণতা, মাছের আত্মবিশ্বাস, জল চুয়ানো পথই গভীর জলে যাওয়ার পথ। জল গড়ায় মাছ যায়, মাছ যায় জল গড়ায়। দেখেছি প্রাণ বাঁচানোর নেশায় কিভাবে শিকারীর ফাঁদে পড়ে। দেখেছি শিকারীর আনন্দ, মাছ বাণিজ্যের শিল্পরূপ। দেখেছি কাটাকুটি, আগুন পাত্রে সেদ্ধ করা, মশলা মাখিয়ে গরম তেলে ছেড়ে দেয়া। শুনেছি মাছের শেষ চিৎকার উত্তপ্ত তেলে ভাজার সময়, তারপর খাদ্য। দেখেছি প্লেটে প্লেটে সাজানো ভাজা মাছ, কামড়ে কামড়ে ভক্ষকের মজা নেয়ার উৎসব। মাছেরা ফাঁদ চেনে না, শিকারীর কৃত্রিম ফাঁদকে সত্য পথ ভেবে ক্রমশ এগোতে থাকে মৃত্যুর দিকে। সাধারণ মানুষ আর মাছের পার্থক্য কোথায়? ধন্যবাদ। শেষে চমৎকার একটি প্রশ্ন রেখে গেছেন যে পাঠক পড়বে বা যে আসলে এইটা নিয়েই লেখা, এই এক লাইনের জন্য এই কবিতাটা, শেষ বাক্যটাই যে সাধারণ মানুষ আর মাছের পার্থক্য কোথায়। এই প্রশ্নটার জন্যই এই কবিতাটা লেখা। আমরা জাকির জাফর ভাইয়ের কাছে যাব। আপনি কবিতা লেখালেখির পাশাপাশি গানও লিখছেন, গান নিয়ে আপনার কোনো পরিকল্পনা? গান আছে। এটা কবিতা যখন গান হয়ে গেল আর চিন্তা যখন গানের ভেতরে থাকলো তখন যেন কবিতাটাই ফুরিয়ে গেল, এমনটা হচ্ছে ইদানিং। আর গান তো না, আসলে কবিতাই গান হয়ে যায়। এই তো চলছে লেখালেখি। যদি যেহেতু আমাদের সময়টা এখনো আসেনি, আমরা যে অনুজ যারা আছে, আমাদের অগ্রজরা আছেন, তারা আরও পথ দেখাবেন, তারপরে আমরা মাঠে নামবো আর কি, এমন একটি চিন্তাভাবনা। তো সেক্ষেত্রে সময় হলে নিশ্চয়ই ভালো কিছু গানও আমাদের বাংলা ভাষাভাষীর জন্য উপহার রেখে যেতে পারবো। যদি সেটা আমার দ্বারা সম্পূর্ণ হয় তাহলে হবে আর কি। আপনার লেখা একটি গান শুনেছি, অসাধারণ লেগেছে আমাদের পিয়ালের কণ্ঠে। হ্যাঁ, আমাদের গানটার কাজ হবে, এটা এখনো মানে শুরুতেই আছে, এখনো এটা ঠিকমতো চর্চাটাও হয়নি। চাতকিনী গানটা, এটা নিশ্চয়ই দর্শকরা পেয়ে যাবেন, বাংলা ভাষাভাষীর মানুষও পাবেন। যদি গানের শক্তি থাকে তাহলে গান নিজেই পৌঁছে যাবে সবার কাছে, না হলে সেক্ষেত্রে আসলে ওটা তো বাংলা ভাষার, এখন ওটা আর আমার নেই। আমার একবার শুনেই খুব ভালো লেগেছে। ধন্যবাদ। মানে গানের কথাগুলো অসাধারণ, আর পিয়ালও খুব দরদ দিয়ে গানটি করেছিল। কবিতা শুনবো ভাই এবার। আচ্ছা, আমি যেটি বলছিলাম, প্রেম এবং ভালোবাসাই থাকে, আর বাকিগুলো আমি লুকাই তো রাখি। সব কিছুই আছে কিন্তু, কারণ না হলে তো আমি বেঁচে থাকতে পারতাম না। যদি রাজনীতি, অর্থনীতি, সমাজ, সব কিছু নিয়েই আছি, তারপর ওগুলোকে পাশ কাটিয়ে প্রেমে অথবা প্রার্থনায়। এখন যে কবিতাটি পড়ছি এটি প্রেম অথবা প্রার্থনা। বৃক্ষেরা ডাকে, পাশ কাটিয়ে যায় আলো, আমি বুঝি অথবা বুঝি না। সন্ধ্যায় জাপটে ধরে সন্ধ্যা মালতী, পথ আটকে ধরে ফুলের ঘ্রাণ, আমি বুঝি অথবা বুঝি না। শহরের বৃক্ষেরা তোমায় চেনে, বৃক্ষেরা আমায় জানে, আমি বুঝি অথবা বুঝি না। আমি শুধুই হাঁটি, শুধুই জানি প্রেম অথবা প্রার্থনা। তারপর এক আশ্চর্য ঘুমঘোর, মানুষ মানুষে, গাছে লতায় পাতায়, ফুলে ফুলে ঘ্রাণে জোছনায়, প্রতিমা প্রার্থনায়। হায় প্রিয়তমা, রুহের স্পর্শ চুমু তোমার রুহের দরজায়।
সেই তুমিটা আসলে যে কেউ হতে পারে, সবাই। চমৎকার। এখানে পাঠকের স্বাধীনতা আছে, সে হ্যাঁ, যাকে ইচ্ছা তুমি ভাবতে পারে। তুমি তুমি ব্র্যাকেটে রাখলে শব্দটাকে হয়ে যায়, সবাই আসলে মনে করি প্রশান্তিটা পাবে। আমি শুধু শুধু তুমিকে ব্র্যাকেটে শুধু তুমিকে লিখেছি। কমেন্টস পড়ে আসবো একটু। মেহেদি হাসান মুন্না স্যার লিখেছেন শুভকামনা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এমডি রিফাজুল ইসলাম তিনি ভালোবাসা জানিয়েছেন। মাহফুজ মিঠু লিখেছেন অসাধারণ আয়োজন, সাথে কানিজের সাবলীল উপস্থাপনা মুগ্ধ করেছে। মোসাম্মদ রোকসানা পারভিন লিখেছেন অসাধারণ উপস্থাপন, ধন্যবাদ। এমডি কবির লিখেছেন চমৎকার। এমডি কবির আমাদের কবি কবিতা ছিনাদা গ্রুপের সহসভাপতি। রবিউল ইসলাম জুয়েল লিখেছেন দেরিতে এলাম, সবাইকে শুভকামনা, ধন্যবাদ প্রিয় জুয়েল ভাইয়া। জুয়েল ভাই আমাদের সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় পর্বের অতিথি হিসেবে ছিলেন। গুলজার হোসেন গরিব কবি, এবারে কোন কবিতাটি শুনবো? তোমাকে হত্যার পর। এই কবিতাটা আমি মন থেকেই, আমি সেদিনও করেছিলাম একটি মঞ্চে। মূলত ইউসুফ জুলেখার, ইউসুফের দুঃখে নয়, মানে জুলেখার যে দুঃখ ওইটা আমি ধারণ করি এই কবিতার মধ্য থেকে, বঙ্গবন্ধুকে হারিয়ে। এইটা নিয়েই যে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের চেয়ার সেট আপ, রাষ্ট্রীয় চেয়ার সেট আপ কীভাবে হয়, কী করতে চেয়েছে, এর আগে আমি বলে গেছি 2টা পার্টিশন। সেইটা নিয়ে আর কি, যে বঙ্গবন্ধুর হত্যা বা বঙ্গবন্ধুর মৃত্যু আমার কতটুকু কষ্ট দিয়েছে সেটার পরে লেখা, যে তোমাকে হত্যার পর কি কি ঘটতে চেয়েছে, কি ঘটাতে চেয়েছে। তোমাকে হত্যার পর প্রেতাত্মারা দখলে নিয়েছিল মানবিক বাংলাদেশ। তোমাকে হত্যার পর তোমার সংবিধানের ভিত ভেঙে দিয়েছিল অমানবিক পাকিপন্থীরা। তোমাকে হত্যার পর আগুন ধরিয়ে দিয়েছিল বাংলার সবুজ প্রকৃতির বুকে। তোমাকে হত্যার পর আবার ভস্মীভূত করতে চেয়েছিল মুক্তিযোদ্ধাদের স্বপ্ন। শহীদি রক্ত আর বীরঙ্গনার হারানো ইজ্জত নিয়ে করেছিল ছিনিমিনি, খেলেছিল হেয় প্রতিপন্ন খেলা। তোমাকে করেছিল অপ্রশংসিত মিথ্যুক, মুছে দিতে চেয়েছিল তোমার গৌরব গাথা, লোমহর্ষক দুঃখ বেদনার ইতিহাস। তোমাকে হত্যার পর আবার বর্বরতার পটভূমি করেছিল তোমার স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে। দপ্তরে দপ্তরে সরকারি ক্ষমতার চেয়ারগুলো দখল করে নিয়েছিল ভণ্ড বাংলাদেশি নিমক হারামিরা। পদদলিত করেছিল এ জাতির জীবন সংস্কৃতি বোধ, পতিত করেছিল উর্বর বাঙালি শস্য ক্ষেত, মগজে বুনে দিয়েছিল সাম্প্রদায়িকতার বীজ, ভবিষ্যৎ প্রজন্মকে করেছিল বেকারগ্রস্ত, আলোকিত বিদ্যাঙ্গন করেছিল অন্ধকারাচ্ছন্ন, নোংরা রাজনীতির চাদরে ঢেকে দিয়েছিল মানবিক বাংলার আকাশ জমিন, ধর্ম বিদ্বেষ আর প্রতিহিংসার নগর রাষ্ট্র করেছিল মহাসাম্যের এই বাংলাদেশকে। তোমাকে হত্যার পর আর কিছুই ভালো রাখেনি তোমার কাঙ্ক্ষিত মনোবাসনার। গণপ্রজাতন্ত্রকে বানিয়েছিল পায়ের পাপোশ, আর এ দেশ বিরোধীদের আমোদ প্রমোদের রংমহল। তোমাকে হত্যার পর আর ভালো রাখেনি নব্য গড়ে তোলা তোমার সোনার সংসার। তোমার বুনে যাওয়া বীজ পাড়িয়ে দলিয়ে নষ্ট করে দিয়েছিল দিনের পর দিন স্বার্থান্ধ প্রজাপতিরা। তোমাকে হত্যার পর আবার নীল চাষ আনতে চেয়েছিল তোমার জমিতে। তোমাকে হত্যার পর আবার নীল চাষ আনতে চেয়েছিল তোমার জমিতে। তোমাকে হত্যার পর আবার নীল চাষ আনতে চেয়েছিল তোমার জমিতে। একদম মুগ্ধ হয়ে শুনছিলাম। আর আরেকটি কথা জাস্ট আমার নিজের মনের জানার ইচ্ছাতে জিজ্ঞেস করছি, ফেসবুকে যখন দেখি আপনি কবিতা পোস্ট করছেন, স্থান যে লিখছেন আপনি এরকম স্থানগুলো, হ্যাঁ আসলে কি বাস্তবে? হ্যাঁ, বাস্তবে আমি ওই চার দোকানে বসে, বালির গাদায় বসে, কোনো বেঞ্চে বসে বা কোনো জায়গায় ঘুরতে গেলাম বা গাড়িতে বসেও লিখি, ইজি বাইকে চড়তে চড়তে লিখি। দেখি মানে খাতা কলম থাকে না, যে আমি তো বিশ্বজানার একটা কবিতা আমি উল্লেখ করেছি, বিশ্বজানার পাত্র। সেটা হচ্ছে আমার হাতে যে স্মার্টফোনটা দেখছেন, অ্যান্ড্রয়েড ফোন,
এটার মধ্যে লেখার অপশন আছে, এখানে লেখা যায়, আমি সেটাই লিখি। এখন খাতা কলম বাদ দেওয়া চলে, লেখি না, এখানে লিখি, কম্পিউটারে দিয়ে ইমেল করে দিই, মেল করে দিয়ে কম্পিউটার থেকে আবার হার্ড কপি বের করে নিই, বা আমার ইমেল ইসে থাকলো, আপনার গুগল ড্রাইভে থাকলো, বা আমার এখানে আবার পেন ড্রাইভও ব্যবহার করা যায় ফোনে, এখনকার ফোনে পেন ড্রাইভে রেখে দিলাম, অনেক সুবিধা। হ্যাঁ, কম্পিউটারে রেখে দিলাম, অনলাইনে রাখা যায়, আবার হার্ড কপি আমার বাসায় রেখে দেওয়া যায়। এখন আর ওইভাবে হারানোর সেই নেই, ভয় নেই। আর আপনার আবৃত্তি তো অসাধারণ, না না, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বা আমি বিশ্বাস করি যে যারা দর্শকরা এখন দেখছেন তারাও খুব উপভোগ করছেন। তো আরেকটি কথা যেটি জানতে চাই, যে যারা এখন আবৃত্তি করতে চায় বা শিখতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কী হবে? অবশ্যই প্রত্যেকটা মানুষকে আবৃত্তি শেখা উচিত, নিজের কথা বলার জন্য, রাষ্ট্রের কথাকে সুন্দর করার জন্য, এবং পরিবেশকে সুন্দর করার জন্য। যখন আমি সুন্দর উচ্চারণ করতে শিখব, তখন আরেকজনও আমার উচ্চারণ দেখে আপ্লুত হবে, তখন সেও আগ্রহ প্রকাশ করবে। এবং যারা শিখছে, আমি চাই প্রত্যেকেই যেন অন্তত কথা বলার জন্য হলেও আবৃত্তি শিখুক। কারণ ভাষা হচ্ছে একটি সম্পদ, এই সম্পদ কাজে লাগাতে হবে। যাহা যুদ্ধে শেষ হয়নি তাহা ভাষার মধ্যেই শেষ করা সম্ভব। গোল টেবিলে বসে কিছুই না, ওখানে শুধু কথাকেই উপস্থাপন করে। এখন কে কোন মুভমেন্ট নিয়ে কথা বলবে, সেই মুভমেন্টে কোন কোন শব্দ আনা উচিত বা কীভাবে উচ্চারণ করা উচিত, সেটা যদি আমাদের মধ্যে না থাকে, না পারি, তাহলে তো বোঝাতে সক্ষম হব না। তো যারা শিখতে চায় তারা তারা কিভাবে শিখতে পারে, বা আপনাকে যারা অনুসরণ করতে চায় কিভাবে? না, আমি তো ওইভাবে না, আমি তো অনুসরণ করি, এই যে আপনার উচ্চারণ বা এই যে এত অসাধারণভাবে উপস্থাপন করছেন কবিতাগুলো। না না, এটা আমি নিজেই মানে করি। এর জন্য বই পড়তে হবে অবশ্যই। এই বানান উচ্চারণ করার জন্য বা বানান পদ্ধতি নিয়ে অনেক বই আছে, বই পড়তে হবে। পাশাপাশি যারা আবৃত্তি করে তাদেরকে ফলো করতে হবে। এবং আপনি আছেন, ঝিনাইদহ যারা আছে, আপনি আছেন, আকরাম ভাই আছে, এদের কাছে যেতে হবে। আশা করি সঠিক পথ আপনারা দেখিয়ে দেবেন। যদিও আমার কাছে কিন্তু পথ আপনারা, মানে আকরাম ভাই আছে, আকরাম ভাই চমৎকার। ঝিনাইদের মধ্যে আমি মনে করি আকরাম ভাই কবিতা কেন্দ্রিক যথেষ্ট পরিমাণ উনি জ্ঞান রাখে উচ্চারণের ক্ষেত্রে। উনি তো নাট্যতত্ত্ব মানুষ, সেক্ষেত্রে আরও ভালো জানে। ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী কোন একটি পর্ব। সেক্ষেত্রে আপনারা করবেন। আমি চাই যে প্রত্যেকে শিখবে, এবং প্রত্যেক স্কুলে আবৃত্তির কর্মশালা করা হোক। কর্মশালার মধ্য দিয়ে এটা আরও সুন্দর হয়। কারণ একজন মানুষ যদি যত বেশি, আমি মনে করি একজন মানুষ যত বেশি সেমিনার করতে পারবে, সে তত বেশি সমৃদ্ধশীল হবে। এমডি কবির লিখেছেন, সত্যি মুগ্ধ হলাম, অসাধারণ গুলজার ভাই। ধন্যবাদ। চলে যাব জাকির জাপান ভাইয়ের কাছে। ভাইয়া, যারা এখন উদীয়মান লেখক বা লিখতে চাচ্ছেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? মূলত সেক্ষেত্রে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পড়াশোনা তো করেননি, তারপরে তিনি আমাদের জাতীয় কবি, তার প্রচুর লেখা আছে। তো যদি মৌলিক সত্তা হিসেবে তার লেখক সত্তা থেকে থাকে, সেটা প্রস্ফুটিত হবে আগে আর পরে। তারপরেও যদি কেউ ইচ্ছে হয়, তাদেরকে অবশ্যই প্রচুর পড়াশোনা করতে হবে, এটার বিকল্প নেই। আর এখনকার সময়ে মনে হচ্ছে সমসাময়িক কবিদের লেখাগুলো পৌঁছচ্ছে না ঠিকমতো সবার কাছে। এটা একটা আমাদের যেন আমরা পিছিয়ে পড়ছি, আমরা সমসাময়িক বিচ্ছিন্ন অবস্থায় আছি আমরা। হ্যাঁ, আসলে অনেকেই বলে থাকে যে শহরের আমরা সবাই কবি আসলে, আর কবিদের থেকে মানে কাকের থেকে কবির সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থাও। এটা ফেসবুকে গেলে আবার বোঝা যায় যে হ্যাঁ, কখনো না কখনো কেউ না কেউ কিছু না কিছু লিখছেন, সেটা আনন্দে হোক বা মনে কষ্ট পেয়ে হোক। তো আপনার কোন কবিতাটি শুনবো এখন? আচ্ছা, আমি এখন যে কবিতাটি পড়বো এটি হচ্ছে রাত্রি গাছ। রাত্রি গাছ, রাত্রি গাছ। নামকরণের পেছনে একটু যদি বলতেন। রাত্রি গাছ, আসলে এটা নামকরণের পেছনেও কোনো ইতিহাস নাই, এটা শুধুই নির্মল অনুভূতি থেকেই লেখা, অনুভূতির সাথেই প্রাসঙ্গিক, এছাড়া কোনো কারণ নেই। এবং আমার নিজের কাছেও যখন পড়ি মনে হয় কবিতাটা আসলে সবার জন্যই লেখা। শুনলেই কবিতাটি বুঝতে পারবো যে কীভাবে হয়। হয়তো কোনো বিকেল যদি থমকে যায় অভিমানে, আমি নৈর্ব্যক্তিক অনুভূতিতে মিলিয়ে যাব, কথা দিলাম, কথা দিলাম, বিশেষ কোনো ব্যথায় আঙুল ছুঁয়ে দেব, যাবতীয় বিশেষণ আর ক্ষুদ্র ক্ষুদ্র শূন্যতায় ঠিকঠাক বসিয়ে নেব একটা রাত্রি গাছ। যে কথা হয়নি বলা বাতাসের কারিগরের কাছে,
সে কথাও জানিয়ে দেব, কথা দিলাম এটাই সত্য। আরও নিবিড় একটা কিছু ছিল আমাদের, সে কথা অথবা এই কথা তুমি জানো না, তুমি জানলে না তাই কি ভীষণ ভুলে শিশির হয়ে যাই, কি নিদারুণ ভুলে শুকিয়ে যাই ছায়ার তাপে। ধন্যবাদ। আমি গুলজার হোসেন গরিব কবির কাছে চলে যাব যে আপনার কবিতা নিয়ে সমসাময়িক ভাবনাটা কি? এর আগে তো বলেছি, এই প্রশ্নটা করেছিলাম। আমিও বলেছি যে একটু আগে বললাম, এর আগে বলেছি যে আমার যে ভাবনা আসলে জয়ী হওয়ার যেই যে আমি চাই যে আমার লেখা এগোতে চাই কবিতা নিয়ে। আর উদীয়মান যারা লিখছেন, চেষ্টা করছেন লেখার, তাদের জন্য পরামর্শ কি অবশ্যই হবে? বই পড়তে হবে, এর বিকল্প নেই। দেখতে হবে কে কেমন কবিতা লেখে, আগে যারা কি লিখেছে তাদের মধ্যে, সেই কবিতার মধ্যে কতটুকু প্রাণ আছে, বা এখন যারা লিখছে তাদের মধ্যে কতটুকু প্রাণ আছে। একাল সেকাল দিয়ে ভাষার পার্থক্য বা ভাব সম্প্রসারণের পার্থক্য, এই দেশকে বা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, মানসিক ভাব, কবিতা তার মানসিক ভাব দিয়ে লেখেন, সেটা ভালো করে দেখতে হবে এবং নিজেকে তার থেকে আরেকটু ভালো করে লিখতে হবে, তাহলেই এই আমার আশাটুকু পূর্ণ হবে। এবার আপনার কোন কবিতাটি শুনবো? এবার আমার কবিতা যাব না আপনার ইচ্ছা, আপনি নজরুলের কবিতাও করতে পারেন। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথাকার রাখেনি কবিতাটা, যদি কবিতা খুব প্রিয় একটি কবিতা। জানি না কেমন হবে, আমি দেখে আছে কিনা আমার কাছে। এমনি সোহেল মিয়া লিখেছেন, ধন্যবাদ গুলজার ভাই। হ্যাঁ, আপনি কমেন্টই করেন, আমি দেখছি। comments পড়ছি। আচ্ছা, আমি অন্য কবিতা যাই, আমার একটা কবিতা যাই। আমি নিজেকে বাঙালি বলে গর্বিত বোধ মনে করি। সেই ক্ষেত্রে আমার একটি, যে কবিতাটা আমি প্রথম এই কবিতা দিয়ে স্টেজে তোলে বাবুল আক্তার লালটু, সিটি কলেজের প্রভাষক, জাগরণ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক। গত কিছুদিন আগে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকীতে লালটু ভাই আবৃত্তি শুনলাম। হ্যাঁ, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের কবিতাটি করেছে। হ্যাঁ, স্যার করে, স্যার প্রচুর গান, তার একটা গুণ আমার খুব ভালো লাগে, সেটা হলো অনেক গান তার মুখস্থ আছে, মানে মুখস্থ রাখতে পারে, যেটা আমার দ্বারা কিন্তু সম্ভব হয় না। আমি বাঙালি, আমি বাঙালি, বল বিশ্ব বিরল সিংহনাদে, অবাধ সাধে বঙ্গবাদে, গোত্র জ্ঞাতি সব ভুলিয়া, ধর্ম টানে বান মারিয়া, বঙ্গতলাতে ধ্বনিতে ধ্বনিতে ধ্বনি ব্রজপাতে করি উজ্জ্বলী, আমি বাঙালি, আমি বাঙালি। আমি দেখেছি কত পাথর সম্রাট, অগ্নিসম হিংস্র বিরাট, রাজা মহাজন দালাল জাফর, এই মাটিতেই দিয়াছি কবর, ললাট ছেদিয়া এনেছি ছিনে, মাতৃধ্বনি শখ পূরণে, ধীরে ধীরে সব বীরে বীরে জাগি, ওই শান্তির নিশানা উত্তোলি, আমি বাঙালি, আমি বাঙালি। আমি বুকে বোমা বেঁধে নিয়ে ট্রাঙ্কের সামনে দাঁড়ানো সেই সৈনিককে, আমি উড়িয়েছি অশ্লীলতার বর্বরতার ভিত তাবু দৈনিক, আমি লঙ্ঘিতে পারি গ্রহণী হারিকা, লঙ্ঘি মৃত্যু সাগর উত্তাল, বিশ্ব যেথায় ডরে থর থর হয় পরাজয়, সেটা হতে জয় ছিনিয়ে আনি, আপনার জয়ে করি হই হুল্লাল, কায় ক্রোধ হতে যে করি এ আধার বিশ্ব আলোক মণ্ডলী, আমি বাঙালি, আমি বাঙালি। আমি লৌহের কাঁচামাল, অগ্নিতাপে কামারের পিটুনিতে তীক্ষ্ণ শানিত তলোয়ার বেসামাল, আমি শোষণে শাসনে জাগ্রত হয়েছি বারবার, আমি দাবালন ওই উশৃঙ্খল করি সমর দোল দোল নাদে ছারখার, আমাতে সদ্য অগ্নির মহাকুণ্ডলী, আমি বাঙালি, আমি বাঙালি। এসো সবুজি শোনায় আপনার এদেশ সাজাতে, সারা বিশ্বের অন্ধকারে বাঙালি প্রদীপ জ্বালাতে, এসো হে বঙ্গাধিকারী, বুকে হাত রেখে বলি, আমি বাঙালি, আমি বাঙালি। চমৎকার। গুলজার ভাই সবসময় চমৎকার কবিতায় লেখে এবং আমি তার ভক্ত। প্রত্যেকটি কবিতায় অসাধারণ লাগে। আচ্ছা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। জাকির জাফর ভাই আরেকটি কবিতা শুনি।
আচ্ছা, যে 4 লাইন ছিল সেই 4 লাইন শেষে রাখি। তার আগে কাগজের পাখিটা, এটা ঝিনাইদহতেই লেখা। ঝিনাই পাখি নামে আমার কবিতাও আছে, ইউটিউবে পাওয়া যায়, ঝিনাইদহ আমি এটা শহরে। কিন্তু শুনেছি। হ্যাঁ, ওটা না পড়ছি, এটা পড়ছি কাগজের পাখি। আচ্ছা, এই যে এত কিছুর ভিড়ে আমার লেখাগুলো মনে হয় মানুষকে একটু অন্য জায়গায় হারিয়ে ফেলছে, মানে মানুষকে নিয়ে চলে যাচ্ছে অন্য হ্যাঁ, জায়গায়। নিয়েই তো যাবে, আমরা মানুষকে নিয়ে একটু অন্য জায়গায় আসলে কোথায় নিয়ে যাচ্ছি আমি জানি না, লেখাগুলো কোথায় নিয়ে যায়। তবে যদি ভালো লাগে তাহলে ভালো লাগাতে হবে, আর না হলে দূরে থাকতে হবে লেখা থেকে। কাগজের পাখি। শূন্যতার বাতাসের মাখামাখি নিয়ে আমি ফেরিওয়ালার অভিনয় শিখি। আঙুলের মাঝে আঙুলের স্পর্শের কোনো মিথ নেই, নেই কোনো আকাঙ্ক্ষার মতো ধ্রুব বিশ্বাস। প্রিয় মুহূর্তে স্বচ্ছ পুকুরটাকে ঘোলা করতে নিঃসংকোচেই পা রাখি। শহরটাকে ব্যক্তিগত ভেবে ইচ্ছে মতো উড়াই শুধু কাগজের পাখি। আর সে 4 লাইন, যে 4 লাইনটা, এটা একটি গানেরই লাইন। ওটা একদম শেষে শুনি। হ্যাঁ, ওটা শেষে শুনি, এটা। একদম শেষে আমরা বিদায় নেওয়ার এক মুহূর্তে শুনবো। গুলজার হোসেন গরিব কবি ভাই, আরেকটি কবিতা, একদম আমরা শেষের দিকে চলে এসেছি। শুনতে ইচ্ছা করছে আপনার কবিতা, বারবার শুনতে ইচ্ছা করছে। আমি উদ্বাস্তু কবিতাটি করি, অচিন্ত্য কুমার সেনগুপ্তের কবিতা। আসলে উদ্বাস্তু হওয়ার যে যন্ত্রণা বা যে দুঃখ, নিজের মাটি নিজের দেশ ছেড়ে যাওয়ার যে কষ্ট, এটা অচিন্ত্য কুমার তার কবিতায় দারুণভাবে প্রকাশ করেছে। তার বাড়ি নোয়াখালীতে ছিল, হিন্দু মানুষ তো, মানে যার কারণে তার চলে যেতে এক পর্যায়ে বাধ্য হয়। এই কবিতার মধ্যে সেগুলো ফুটে ওঠে। চল তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড়, বেরিয়ে পড় এখনই। ভোর রাতের স্বপন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না, উঠে পড় গা ঝাড়া দিয়ে। সময় নেই, এমন সুযোগ আর আসবে না কোনো দিন। বাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পোটলা পুটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়, দেরি করলেই পস্তাতে হবে, বেরিয়ে পড়। ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে। কত দূর দিগন্তের পথ, এখান থেকে নৌকা করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা, আজ প্রথম ট্রেনে চাপবি, ট্রেনে করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে। ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলো, সেখান থেকে কোথায় বাবা, কোথায় আবার? আমাদের নিজের দেশে। ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল। জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট ছেলে, দেখলো তার কাটা ঘড়িটা এখনো গাছের মগডালে লটকে আছে, হাওয়ায় ঠক্কর খাচ্ছে, তবুও কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সে করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে কোথায় যাবে। হিজল গাছের ফুল টুকটুক করে এখনো পড়ছে জলের উপর, বলছে যাবে কোথায়। একটু দূরে মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে, লক্ষ্মী বিলাস ধান। তারও এক প্রশ্ন, যাবে কোথায়। আরও দূরে ছলছলাত পাগলি নদীর ঢেউ, তার উপরে চলেছে ভেসে পালতোলা ডিঙি ময়ূরপঙ্খী, বলছে আমাদের ফেলে কোথায় যাবে। আমরা কি তোমার গত জন্মের বন্ধু, এ জন্মের কেউ নই, স্বজন নই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আঙিনায় গোবর ছড়া দিতে হবে না, লেপতে হবে না পৈঠে পিড়ে, গরু দুইতে হবে না, খেতে দিতে হবে না, মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না। দরজা খুলে দাও, যেখানে খুশি চলে যাক আমাদের মতো। আমাদের মতো, কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না। যেখানে যাচ্ছি সেখানে আছে কি? সব আছে, অনেক আছে, অঢেল আছে। কত আশা, কত বাসা, কত হাসি, কত গান, কত জন, কত জায়গা, কত জেল্লা, কত জমক। সেখানকার নদী কি এমনই মধুমতি, মাটি কি এমনই মমতা মাখানো, ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস, সোনার মতো ধান আর রূপোর মতো চাল। বাতাস কি এমনই হিজল ফুলের গন্ধ ভরা, বুনো বুনো মৃদু মৃদু। মানুষ কি সেখানে কম নিষ্ঠুর, কম ফন্দিবাজ, কম সুবিধেখোর। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ভূষণ এবার স্ত্রীর উপর ধমকে উঠল, কি অত বাছাবাছি বাধাবাধি করছো? সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দিয়ে এগিয়ে চলো। চারধারে কি দেখছিস? ছেলেকে ঠেলা দিল ভূষণ। জল জংলার দেশ দেখবার আছে কি? আসল জিনিস দেখবি তো চল ওপারে, আমাদের নিজের দেশে, নতুন দেশে। নতুন দেশের নতুন জিনিস, মানুষ নয় জিনিস। নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু। ওরা কারা? আমাদের আগে আগে ওরা কারা? ওরাও উদ্বাস্তু। ওরা কত জেল কেটেছে, তকলি কেটেছে, হত্যে দিয়েছে সত্যের দুয়ারে। ওরা কত ওরা মার খেয়েছে, মারের পাহাড়ে ডিঙিয়ে গিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র।
তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে সকলের সমান হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পায়ে রক্ত ঝরে, কিন্তু ক্লান্ত যাত্রা শেষ পরিচ্ছেদে এসে ছেঁড়াখোড়া খুবলে নেওয়া মানচিত্রে হঠাৎ যেন দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরের ইশারা, ছুটলে এবার দিশেহারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে, মসনদে গদিয়ান হয়ে বসতে, ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায়। পথের কুশকণ্ঠককে যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি, আজ দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা, ড্রয়িং রুমে পা রাখবার জন্য আছে কিনা বিগত পুরো ভেলভেটের কার্পেটে, তাগপ্রতে যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনে থার্ড ক্লাসে চড়েছে, সাধারণ মানুষের দুঃখ দৈন্যের শরিক হয়ে, তারাই চলছে এখনো রকমারি তাকমার চোপদার সাজানো 10 ঘোড়ার গাড়ি হাঁকিয়ে, পথচারীদের হটিয়ে দিয়ে, তফাত করে দিয়ে। হ্যাঁ, ওরা উদ্বাস্তু, কেউ উৎখাত ভিটে মাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। আরও আগে, ইতিহাসেরও আগে ওরা কারা? ওই ইন্দ্রপুরী ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে, মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়ক তাদের সঙ্গিনী স্বস্বরূপ অনুরূপা। যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসলো না, কর্ম উদযাপন করেও যারা লোলুপ হাতে কর্মফল বন্টন করলো না নিজেদের মধ্যে, ফল ত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে, দেখে গেল প্রথমে পতন হলো দ্রৌপদীর পক্ষপাতিতার, তারপর একে একে পড়ল আর সব অহংকার, রূপের, বিদ্যার, বলের, লোভের, আগ্রাসের। আরও দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয়, যেহেতু সে ঘৃণ্য বলে, তুচ্ছ বলে, পশু বলে পথের সহচর কুকুর কেউ ছাড়ে না। ধন্যবাদ। লেখনী যেরকম মানে প্রত্যেকটা শব্দ মনে হচ্ছে হৃদয় থেকে, হ্যাঁ, উনি হৃদয় থেকে লিখেছেন। পরিস্থিতির আলোকে লিখেছেন। মানে এই কবিতা পড়তে গেলে আমি মাঝে মধ্যে কাঁদি, যে উদ্বাস্তু হওয়ার কি যন্ত্রণা। যদিও আমরা এইভাবে অনুভব করতে পারবো না, তবে এটা আমার দ্বারা হয় কেন, আমি বাংলাদেশি হলে বাংলাদেশে আমার পৃথিবী, কিন্তু মানুষ তো নাগরিকত্ব হিসেব করবে, তার বাসস্থান থাকবে, চিকিৎসা থাকবে, শিক্ষা থাকবে, বা আপনার বস্ত্র থাকবে, সব মিলায়ে থাকার পরে সে উদ্বাস্তু না। আমার রাষ্ট্র আছে, সব আছে, অনেক কিছু কমতেও আছে। সেই ক্ষেত্রে উদ্বাস্তু হওয়ার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়ার যে কষ্ট, ওখানে গেলে মানা না মানার যেই দেখা, এটা দারুণভাবে আমার কষ্ট দেয়। আমি ইনার আলো হাঁটেছি মানে এই কবিতার পথ ধরে, যে কিভাবে উনি এখান থেকে চলে গেলেন, কলকাতায় গেছেন, কলকাতায় যাওয়ার পরে কলকাতায় মারা যায়। আমি তার স্যালুট করি। আপনার কণ্ঠে আরো বেশি প্রাণবন্ত হয়ে গেছে, মনে হচ্ছিল যে যেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি দেখার মতো করে লিখেছেন। কমেন্টস পড়বো একটু। বাবা হাফিজ শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। প্রদীপ সরকার লিখেছেন, গুলজার ভাইয়া আজকের সন্ধ্যাটা পরিবারের সকলের সাথে খুবই চমৎকারভাবে কাটছে। ম্যাডামকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফরিদ ইকবাল লিখেছেন, আমি ঢাকা থেকে দেখছি আর মন ভরে শুনছি আমার বড় ভাই কাম বন্ধু গুলজার হোসেন গরিব কবিকে। আসলে মন ভরে যাচ্ছে, যদি অনুষ্ঠানের শেষের দিকে, তবে ইচ্ছা হচ্ছে যেন আরও কবিতা শুনতেই থাকি, শুনে যাই। তবে আমরা আশা করছি আগামী কোনো পর্বে আবার আমরা পাবো আমাদের এই প্রিয় দুজন মানুষকে। একেবারে শেষের দিকে চলে এসেছি। জাকির ভাই, আপনার শেষ কবিতাটা এবং সেই সাথে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এবং যারা দেখছেন এতক্ষণ ধৈর্য ধরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ঝিনাইদহ টিভিকে, আর আরও ধন্যবাদ জানাচ্ছি কবি কবিতা ও ঝিনাইদহ যে সংগঠনের মাধ্যমে এই আয়োজনটি, তাদের সবাইকে। কারণ একটি মানে ব্যক্তিগত জরিপ থেকে দেখেছি, পৃথিবীতে যে পরিমাণ এখন মিডিয়া চালু আছে বা সম্প্রচার চলছে, তাতে করে খুব কম টিভি বা রেডিও আছে যেখানে এরকম অনুষ্ঠান সম্প্রচারিত হয়। সেক্ষেত্রে ঝিনাইদহ টিভি এবং কবি কবিতা ও ঝিনাইদহকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে লাইনটি আমি বলতে চাই, যে কবিতাটি শুনতে চাচ্ছিলেন অনেক আগে থেকেই, এটি একটি হাইকু বলা যায়, এবং যে চাতকিনী লাইনের ওটা একটা গানেরই অংশ, এবং ওই শেষ লাইনটা লেখার পর আমি বেশ আটকে আছি এখনো, যেটা নিয়ে আমার আলোচনা, যে আমি আসলে কি থেমে গেল লেখা, বা কথা কি থেমে গেল। আমার পরম মুহূর্তে তুমি একটু পাশে বসিও, অন্তরে অন্তরখানি একটুখানি রাখিও। আমার পরম মুহূর্তে তুমি একটু পাশে বসিও, অন্তরে অন্তর একটুখানি রাখিও। এটা আসলে গানেরই লাইন, গাওয়ার মতো, এতটুকুই। এরপরের অংশ জানার আকাঙ্ক্ষা রইল, আশা করছি পাবো। আশা করছি। শেষ হয়ে হইল না, শেষ মনে হচ্ছে যে আরো কিছু আছে। এটা আমারও উপলব্ধি হয়, যদি সেটা আসে নিশ্চয়ই আমিও পাবো।
ধন্যবাদ জাকির জাপান ভাইকে, অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। গুলজার হোসেন গরিব ভাই, আরেকটি কবিতা, সর্বশেষ কবিতা কি? আমি কবিতা না, আমার একটা গান আমি আচ্ছা, করব। আচ্ছা। আমার লেখা, আমার সুর, এটা হলো কেমন হবে জানি না, মানে আমি আশা করছি নতুন একটি মাত্রা যোগ হবে আমাদের এই অনুষ্ঠানে। যে এটা হলো যে সুর আমি করেছি, এখন দেখা যাক কেমন লাগে আপনাদের, আপনাদের ভালো লাগার মধ্যে দিয়ে বোঝা যাবে। মানে স্মৃতি মনে রাখা, মানে ধরিয়ে, মানে স্মৃতিকে আবার পুনর্জাগরণ করা, এরকম কিশোর আমত। আমি অনেক পিছনে ফেলে এসেছি কিশোর আমোদ মেলা, প্রতি পায়ে পায়ে ভেঙে এসেছি পিছু ফেরার ভেলা। আমি অনেক পিছনে ফেলে এসেছি কিশোর আমোদ মেলা, প্রতি পায়ে পায়ে ভেঙে এসেছি পিছু ফেরার ভেলা। আর তো না পাড়ি দেব নদী ধুলোর জাহাজে, আর তো না খাবো মায়ের বকুনি ভিরু ভিরু লাজে। আর তো না পাড়ি দেব নদী ধুলোর জাহাজে, আর তো না খাবো মায়ের বকুনি ভিরু ভিরু লাজে। আর তো না পাবো সোনালী জীবন, আর তো না পাবো সোনালী জীবনে সোনালী সন্ধ্যাবেলা, প্রতি পায়ে পায়ে ভেঙে এসেছি পিছু ফেরার ভেলা। আমি অনেক পিছনে ফেলে এসেছি কিশোর আমোদ মেলা, প্রতি পায়ে পায়ে ভেঙে এসেছি পিছু ফেরার ভেলা। ফিরবার সাধে বারবার আমি পিছনে ফিরে দেখি, চৈত্রের রোদে ঘাম ছুটিয়ে কেউ খেলে নাকি। ফিরবার সাধে বারবার আমি পিছনে ফিরে দেখি, চৈত্রের রোদে ঘাম ছুটিয়ে কেউ খেলে নাকি। চোখে আসে জল সুখের দুঃখে, চোখে আসে জল সুখের দুঃখে যদি দেখি করে খেলা, প্রতি পায়ে পায়ে ভেঙে এসেছি পিছু ফেরার ভেলা। আমি অনেক পিছনে ফেলে এসেছি কিশোর আমোদ মেলা, প্রতি পায়ে পায়ে ভেঙে এসেছি পিছু ফেরার ভেলা। বাদল দিনে নতুন পানিতে বন্ধু ছিনান করা, অনেক সময় ডুবু ডুবু করে লালচে চোখে ফেরা। বাদল দিনে নতুন পানিতে বন্ধু ছিনান করা, অনেক সময় ডুবু ডুবু করে লালচে চোখে ফেরা। তবু না তো সে ক্ষান্ত হতো, তবু না তো সে ক্ষান্ত হতো অমন পথ চলা, প্রতি পায়ে পায়ে ভেঙে এসেছি পিছু ফেরার ভেলা। আমি অনেক পিছনে ফেলে এসেছি কিশোর আমোদ মেলা, প্রতি পায়ে পায়ে ভেঙে এসেছি পিছু ফেরার ভেলা। প্রতি পায়ে পায়ে ভেঙে এসেছি পিছু ফেরার ভেলা। আমার এখন রীতিমতো হিংসা হচ্ছে, সৃষ্টিকর্তা সেরকম। কেন এত প্রতিভা আপনার একার মধ্যে দিল, এতগুলা প্রতিভা। এই প্রথমবার জানলাম আপনার গানের বিষয়টি, আমি জানতাম না যে এত চমৎকার অনেক সুন্দর করেন। গান কিন্তু। এবং মিউজিকের সাথে হলে কিন্তু আরো অনেক আরো বেশি আরো দারুণ ভালো হবে। লাগতো। গানের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আগামী দিনে, আমরা যেন আরো ভালো কিছু হবে এবং ধারাবাহিকতা যেন থাকে। চেষ্টা করবো, আছি একটু শুরু করা কষ্ট হয়ে যায় এই জন্য। একটু কমেন্টস পড়বো। রাসেল আহমেদ লিখেছেন, আরও কবিতা ভাইয়ের মুখে শুনতে চাই। আর নার্গিস সুলতানা, তিনি অভিনন্দন জানিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে রাসেল আহমেদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, আপনি প্রোগ্রামটি শেষ হলে আবার দেখে নেবেন, রেকর্ডেড থাকবে লাইভটি। তো গুলজার হোসেন গরিব কবি ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার যারা শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আজকে যারা আমাদেরকে দেখছেন ঝিনাইদহ টিভির আয়োজনে এবং কবি কবিতা ও ঝিনাইদহের এই অনুষ্ঠান, তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাই, যারা দেখেছেন, যারা দেখবেন। আর পাশাপাশি আমাদের শিমুল ভাই, ইয়ামিন ভাই, আরও যারা ঝিনাইদহ টিভির নির্বাহী সদস্য, তাই তো, যারা আছেন সকলকে আমার অভিনন্দন ও কৃতজ্ঞতা। আগামী দিন সুখের হয়ে উঠুক, মানবিক হয়ে উঠুক, বিশ্ব মানবতার হোক, শুধু রাষ্ট্রের নয়, সারা পৃথিবীর মানুষ হিসেবে আমরা যদি রূপান্তর হতে পারি, সেই প্রত্যাশা রেখে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এখানে। ধন্যবাদ। তবে একজন আমাদের দর্শক বারবারই রিকোয়েস্ট করছেন যে আরেকটি কবিতা তিনি শুনতে চান, তিনি রিকোয়েস্ট করছেন এবং এই কবিতাটি শুনতে শুনতে আমরা বিদায় নিব। এমডি তারিক লিখেছেন, গুলজার হোসেন ভাইয়ের
কবিতাগুলো অসাধারণ, জি আসলে অসাধারণ। আচ্ছা ঠিক আছে, আমি মূলত 21 নিয়ে আমার একটা কবিতা দিয়ে, ছোট্ট একটি কবিতা দিয়ে শেষ করছি। এটা পড়ে শোনানোর মতো আর কি। 21 আমার বাংলা মায়ের জীবন বোটার অপূর্ব এক জীবন রস, মাতৃভাষার মূল্য দেয়া বীর মহাবীর মুক্তিযোদ্ধার অমর যশ। 21 আমার রক্তে বোনা স্বাধীনতা, স্বাধীন হওয়ার স্বপ্ন বীজ, শোষক শ্রেণীর পেছন থেকে ফেরত আনা কণ্ঠলীজ। 21 বাঙালি সভ্যতাকে ছড়িয়ে দিয়েছে বিশ্ববাসীর দোরগোড়ায়, সব মানুষের হৃদয়তন্ত্রে বাংলা ভাষা দোল খেলায়। 21 সকল বর্ণমালার একক অসীম নিত্যদিনের সঞ্চালক, ভাব প্রকাশের সহজ শৈলী আগামীকালের দিকফলক। 21 আমার পলাশ শিমুল গোলাপ গেন্দা হাজার ফুলের অঞ্জলি, প্রভাত ফেরি স্মরণ সভা বরণ করার মন বলি। অসাধারণ এবং ধন্যবাদ। এবং আপনার এই কবিতার সাথে সাথে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। SM সাদ্দাম হোসেন লিখেছেন, আই নো হিম ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড পারসন, বেস্ট উইশেস গরিবুল্লাহ ভাই। প্রদীপ সরকার লিখেছেন, এই ধরনের অনুষ্ঠান প্রতিনিয়ত আমাদের প্রয়োজন পরবর্তী প্রজন্মের জন্য। ধন্যবাদ আপনাকে। এবং দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 6:30 এই অনুষ্ঠানটি ঝিনাইদহ টিভি থেকে লাইভ হচ্ছে। তবে আগামী সপ্তাহে সম্ভবত সন্ধ্যা 6:30 নয় 7টা, যেহেতু এখন বিকালটা বড় হয়ে যাচ্ছে, আমরা 7টায় শুরু করব। রাসেল আহমেদ লিখেছেন, থ্যাংক ইউ ফর গিভিং মাই রিকোয়েস্ট, ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের আয়োজন উপভোগ করছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, এবং আজকে যে আমার দুজন অতিথি খুবই প্রিয় শ্রদ্ধেয় আমাদের গুলজার ভাই এবং জাকির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, তারা অনেক ব্যস্ত মানুষ, তারপর আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের এই অনুষ্ঠানটিকে সার্থক ও প্রাণবন্ত করে তুলেছেন। আর দর্শকদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আমি উঠি।